আচ্ছা, আমার ভয়েস শোনা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যাক, ওকে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এলাম, সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ এবং তার ফলাফল ও প্রতিকার। ঠিক আছে, আমি তোমাদেরকে একদম প্রায়োরিটি করে সেই টপিক গুলোই দিচ্ছি যেগুলোতে আসার চান্স হাই, প্রচন্ডই হাই। আমি সেগুলোকেই বেছে বেছে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরপর যেতে থাকি এবং সঙ্গে থাকো, শুনতে থাকো। ওকে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? সবার কাছে আমার ভয়েস ক্লিয়ার? আশা করি সবার কাছে আমার ভয়েস ক্লিয়ার। আচ্ছা, কি বলছে? প্রথমত প্লাস্টিক দূষণ, ফলাফল ও প্রতিকার। তো প্লাস্টিক দূষণ মেন জিনিসটা কি? মেন জিনিসটাকে প্লাস্টিক দূষণ। তো প্লাস্টিক দূষণের যে জায়গাটা রয়েছে, কি বলছে যে মানুষ বিভিন্নভাবে পরিবেশ দূষিত করছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে প্লাস্টিক দূষণ। ওকে, সেটা বলাই বাহুল্য। প্লাস্টিক দূষণ হলো যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ দূষণ, যা পরবর্তী বন্যপ্রাণী ও মানবজাতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। অনিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে অতিরিক্ত বাড়িয়ে তুলছে। এটা নিয়ে তো কোনো কথাই হবে না। এবং তার মধ্যে মেন মেন এলিমেন্টস গুলো কি কি রয়েছে? পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই যেটা পুনর্ব্যবহার হয় না। ওকে। এইসব পরিবেশ থেকে বর্জ্যের আকার নেয়। মানুষ সচেতনতা না থাকায় প্লাস্টিক দূষণ হচ্ছে অতীব মাত্রা। প্রথমত আমি এই লাইনগুলো তোমাদেরকে একবার বলে দিই, তারপরে আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেবো, ঠিক যেরকম আমি আগের দিনকে ক্লাসে দিয়েছিলাম। এবং সেগুলোকে তোমরা অ্যাজ ইউজুয়াল খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, জায়গা রাখো। আচ্ছা, প্লাস্টিক দূষণের ফলে কি কি হয় এটা দেখেছো সবাই। প্লাস্টিক দূষণের ফলাফল, গ্রিন হাউস ফলাফল। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট কি না? প্লাস্টিক জাতীয় পদার্থগুলো তৈরি করা হয় জীবাশ্ম জ্বালানি দিয়ে, যেমন তেল বা প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করে। যখন তেল বা খনিজ পদার্থ ভূত্বক থেকে নিষ্কাশন করা হয়, তখন বিপুল পরিমাণে দূষিত পদার্থের নির্গমন ঘটে। যেমন কার্বন মনোক্সাইড, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হাইলাইট করবে যে আমাদের অ্যাকচুয়ালি কি গ্রিন হাউস গ্যাসের মধ্যে, যেগুলো কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ওজোন, বেনজিন, মিথেন গ্যাস। আবার আমরা যে সমস্ত প্লাস্টিক বোতল ব্যবহার করি তার মূল উপাদান হলো পলিইথিলিন। ওকে। ওকে, পলিইথিলিন। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে এবার বলি জায়গাটাতে। ঠিক আছে, এবং ইনফরমেশন গুলো কি? ইনফরমেশন হচ্ছে যে আমরা প্লাস্টিক মানে প্রত্যেক বছর আমাদের ভেতরে 50,000, মানে 50,000 পার্টিকলস যায়, প্লাস্টিকের পার্টিকলস যায় ইনডিরেক্টলি, যেটা আমরা নিজেরাও জানি না। ঠিক আছে, এবং সেগুলো হচ্ছে কি মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক জিনিসটা কি এবার সেটা বুঝতে হবে যে হোয়াট ইজ মাইক্রোপ্লাস্টিক। ওকে, হোয়াট ইজ মাইক্রোপ্লাস্টিক? এমপি করলাম। ওকে, এম ফর মাইক্রো এন্ড পি ফর প্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক কি, দেখবে যে অনেক সময় কি হয়, লোকজন কি করে ভাবে যে প্লাস্টিক প্লাস্টিক তো কয়েকটা প্লাস্টিকের জিনিস মনে হচ্ছে জ্বালিয়ে টালিয়ে দিই, তাহলে প্লাস্টিক ইয়ে হয়ে যাবে। মানে আর জঞ্জাল থাকবে না, তো তার মধ্যে একসাথে ওই একসাথে প্লাস্টিক প্লাস্টিক জড়ো করে জ্বালিয়ে দেয়। এই যে প্লাস্টিক যখন জ্বালানো হয়, তো এই যে জ্বালানোর ফলে যে ধোঁয়া তৈরি হয়, প্রথমত সেই ধোঁয়াটা মারাত্মক ক্ষতিকারক। এবং সঙ্গে ওই যে মাইক্রোপ্লাস্টিক মানে যে এলিমেন্টস গুলো একদম ছোট ছোট, ওগুলো দেখা যায় না, কিন্তু ওগুলো বাতাসের সাথে মিশে থাকে, এবং আমরা যে শ্বাস প্রশ্বাস নিই বা বিভিন্ন কারণে ওটা আমাদের শরীরে এসে জমা হয়। এবং হিসাব মতো, মানে সমীক্ষা অনুযায়ী, যে বছরে 50,000 পার্টিকেলস, মানে আমাদের এক একজনের শরীরে বছরে 50,000 পার্টিকেলস গিয়ে আমাদের জমা হয়। ঠিক আছে, এবং এই মাইক্রোপ্লাস্টিক ভীষণই ক্ষতিকর। ঠিক আছে, মানে যেটা আমরা বিভিন্ন যখন খাদ্য নিই তার মধ্যেও মিশে থাকে। যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি আমরা চোখে দেখতে পাই না, কিন্তু কতটা যে ক্ষতিকারক সেটা বলাই বাহুল্য, আমরা দেখতে পাচ্ছি। তো তেমনই মাইক্রোপ্লাস্টিক্সও ঠিক তেমনই ভাবে আমাদের শরীরের মধ্যে কিন্তু মিশে যায়। ঠিক আছে, আমি বাস্তব দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার এই যে মাইক্রোপ্লাস্টিক্স, এটা আমাদের সব থেকে বেশি কোন এনভায়রনমেন্টকে ক্ষতি করে জানো তো? মেরিন এনভায়রনমেন্টকে সব থেকে বেশি এটা ক্ষতি করে। ঠিক আছে, যেটা আমি আসছি, এই যে এখন পলিথিলিন অব্দি আমি এটা বলে দিলাম তোমাদের গ্রিন হাউস এফেক্টের জায়গাটা। এবার যে সমুদ্রে প্লাস্টিক দূষণ, যে সমুদ্রে প্লাস্টিক ব্যবহার ব্যাপক। আমরা যা কিছু ব্যবহার করি তার সব বজ্রগুলো সমুদ্রেই ফেলে দিই। এভাবে এভাবে গবেষণায় পাওয়া যায় যে পৃথিবীতে উৎপাদিত মোট প্লাস্টিকের শতকরা 2 ভাগ, মানে 2%, শতকরা এই যে 2%, মানে টোটাল যে আমাদের মোট প্লাস্টিকের যে 2% আছে, সেটা মহাসাগরে গিয়ে জমা হয়। মহাসাগরে কিভাবে? আমাদের একটা প্রবণতা থাকে, দেখবে দীঘার সি বিচ টি বিচে না প্রচুর এই সমস্ত, দেখবে লোকজন জলের বোতল খেয়ে ফেলে দিচ্ছে, বিভিন্ন রকম প্লাস্টিকের চিপসের প্যাকেট খেয়ে ফেলে দিচ্ছে। তো এইগুলো কি হয়, জল প্রভাবিত হয়ে
যখন গিয়ে জমা হয় সেটা বড় মহাসাগরে এসে জমা পড়ে, এবং এই জমা পড়তে পড়তে সেটা ভারত মহাসাগর বলো আটলান্টিক মহাসাগর বলো সেখানে গিয়ে এটা একদম সামগ্রিকভাবে জমা হতে থাকে। যার ফলে সামুদ্রিক জৈব বৈচিত্র্যের ওপর মানে দিনের পর দিন একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে, এবং সেটা হচ্ছে। ঠিক আছে, এবং যদি আমি বলা হয়, যদি আঁকড়া বলা হয়, তাহলে আঁকড়া হচ্ছে আটলান্টিক মহাসাগরের হিসাব দিই, যে আটলান্টিক মহাসাগরে প্লাস্টিক পলিউশন 11.6 থেকে 21.1 মিলিয়ন টন। একবার বলে দিয়ে আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক এখানে দিয়ে লিখছি আমি, আটলান্টিক ওশিয়ান এও, আটলান্টিক ওশিয়ানে প্লাস্টিক পলিউশন কি হচ্ছে 11.6 থেকে 21.1 মিলিয়ন টন। ওকে, 11.6 টু 21.1 মিলিয়ন টনস। ওকে, আচ্ছা বোঝা গেল জিনিসটা। এবার একটা জিনিস এখানে বলি যে তোমরা বলবো যে স্যার মাইক্রোপ্লাস্টিক জিনিসটা কি, মাইক্রোপ্লাস্টিক যেটা বারবার বলা হয়, তো মাইক্রোপ্লাস্টিক জিনিসটা হচ্ছে 5 মিলিমিটারের থেকেও ছোট, 5 মিলিমিটারের থেকেও ছোট, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। ওকে, মানে যেটা আমি বারবার বলছি যে মানে আরো বেশি সব থেকে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক এই জিনিসগুলো। এবং আরো যেটা আমি যেহেতু সমুদ্রে প্লাস্টিক দূষণ নিয়েই বলছি, এই মাইক্রোপ্লাস্টিকটা এমনই একটা জিনিস যে সমুদ্রের অনেকটা গভীর অব্দি এটা যায়। সুতরাং সমুদ্রের যে উপরের লেয়ার অব্দি প্রাণীরা যারা থাকে, যে লেয়ারটাতে উপরের লেয়ারে যে প্রাণীরা ঘুরে বেড়ায়, তাদের ক্ষতি করে তাই নয়, এরা খুব ডিপ অব্দি যায়, মানে সমুদ্রের খুব ডিপ লেয়ার অব্দি পৌঁছায়, এবং যার ফলে সমুদ্রের নিচে যে সমস্ত জলজ প্রাণী আছে তাদেরকেও ভীষণভাবে কিন্তু ক্ষতি করে এই মাইক্রোপ্লাস্টিক। ঠিক আছে, আচ্ছা এবার পরিযায়ী পাখি, পরিযায়ী পাখিদের উপর প্লাস্টিকের প্রভাব কি না, সামুদ্রিক পাখি বিশেষ করে পরিযায়ী পাখির পেটে প্রচুর পরিমাণে প্লাস্টিক পাওয়া যায়, কারণ সমুদ্রে ভাসমান প্লাস্টিককে না চিনতে পারায় পাখিরা খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলে, এবং গবেষণায় দেখা যায় প্রতি বছর প্রায় 10 লাখ পাখি প্লাস্টিক খাওয়ার কারণে মারা যায়। ওকে, আরেকবার এখানটাতে আসি, যে তাদের কি যে সামুদ্রিক পাখি বিশেষ করে পরিযায়ী যে পাখিরা রয়েছে তারা তারা তো আর জানে না যে কোনটা প্লাস্টিক আর কোনটা নন প্লাস্টিক, তারা খিদে মেটানোর জন্য খেয়ে নিচ্ছে। এবং কি হয় যে এই যে সমুদ্রে ভাসমান প্লাস্টিককে ওই অ্যাজ ইউজুয়াল চিনতে পারে না, খেয়ে নেয়, এবং তার ফলে কি হচ্ছে যে গবেষণা প্রতি বছর 10 লাখ পাখি প্লাস্টিক খাওয়ার কারণে মারা যাচ্ছে। সুতরাং এই আঁকড়াগুলো আমরা অ্যাজ ইউজুয়াল জানতে পারি না, কিন্তু দেখো কতটা ভয়ঙ্কর আর কি একটা ব্যাপার। আচ্ছা, মানুষের উপর প্লাস্টিকের প্রভাব কি, মানুষের উপর প্লাস্টিকের প্রভাব হচ্ছে যে প্লাস্টিক মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। এবং কিভাবে সেটা, যে প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি করে, ফলে ক্যান্সার, জন্মগত ত্রুটি, জেনেটিক পরিবর্তন, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, আলসার, বধিরতা, ঠিক আছে, চর্মরোগ, লিভার সমস্যা, এগুলো ঘটে। ওকে, এবং মানে এটা তো আমরা জানি যে ঠিক আছে যে এর ফলে এই জিনিসগুলো হচ্ছে, মানে আমরা শুধু জানতাম কি যে লিভারের সমস্যা, কিন্তু সঙ্গে এগুলোকেও দেখে নাও যে এটা ক্যান্সারেরও কারণ, জন্মগত ত্রুটিরও কারণ, জেনেটিক পরিবর্তনেরও কারণ, দীর্ঘস্থায়ী স্থায়ী ব্রঙ্কাইটিসেরও কারণ, আলসারেরও কারণ। ঠিক আছে, আর স্কিন ডিজিজ তো ছেড়েই দিলাম। ঠিক আছে, তো পানীয় জলের বোতল তৈরি হয় বিসফেনল নামক প্লাস্টিক থেকে। একটা জিজ্ঞাসা কোশ্চেন হয়ে গেল কিন্তু, যে পানীয় জল, এই যে আমরা যে পানীয় জল খাই যে বোতল, ঠিক আছে, মিল্টন টিলটন হ্যানা ত্যানা, তাহলে এগুলো কি হয়, পানীয় জলের বোতলও প্লাস্টিক থেকে তৈরি হয়, এবং সেটা কি না বিসফেনল নামক প্লাস্টিক থেকে এটা তৈরি হয়। ঠিক আছে, এবং এটি ব্যবহার করলে ক্যান্সার, প্রতিবন্ধী প্রবণতা, দ্রুত বয়ঃসন্ধি, স্থূলতা, ডায়াবেটিস প্রভৃতি রোগ হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিই, সেটা হচ্ছে আইইউসিএন, এটা খুব লিখে নাও তোমরা, আইইউসিএন, এই টার্মটা তোমাদের আসার চান্সেস আছে। আইইউসিএন মানে হচ্ছে কি না, আইইউসি ইন্টারন্যাশনাল ইউনিয়নস ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 8 মিলিয়ন টন প্লাস্টিক মহাসাগরে এসে জমা হয়। ঠিক আছে, মানে টোটাল যদি আমাদের মহাসাগরকে ক্যালকুলেট করা হয়, তাহলে মহাসাগরে এসে টোটাল জমা পড়ছে 8 মিলিয়ন টন প্লাস্টিক, মানে যেটা আমরা সবাই ছুঁড়ে দিই, ফেলে দিই, এটসেট্রা এটসেট্রা। এই আইইউসিএন এর ফুল ফর্মটা লিখে রাখো, কিন্তু এটা একটা অ্যাব্রিভিয়েশন হিসেবে তোমাদের আসতে পারে। একবার বলছি, ইন্টারন্যাশনাল ইউনিয়নস ফর কনজারভেশন অফ নেচার। ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এত দূর অব্দি সবাই শুনতে পেয়েছো, মানে সবাই বুঝতে পেরেছো?
আমি কি কি স্যার বলছি ডেটাটা সমস্ত। একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে এটা ফুল ডেটাটা বললেন ওটা ভ্যালুটা। ডেটা ডেটা ডেটাটা ডেটাটা হচ্ছে আইইউসিএন এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 8 মিলিয়ন টনস প্লাস্টিক মহাসাগরে এসে জমা পড়ে। 8 মিলিয়ন টনস প্লাস্টিক মহাসাগরে এসে ওকে স্যার, ওকে। জমা ওকে পড়ে। স্যার। ওকে। ও, এবং এবং আরেকটা যেটা তোমাদেরকে দিয়ে রাখি, এটাও লিখে রাখো যে মেরিন ডেব্রিস মানে হচ্ছে যে মানে জলজ যে ওই ইয়ে থাকে না, ময়লা স্তূপ। ডেব্রিস মানে যে ময়লা স্তূপ আর কি। তো জলজ যে ময়লা স্তূপ তার মধ্যে 80% এই মাইক্রো প্লাস্টিক থেকে তৈরি হয় আর কি। মানে মাইক্রো প্লাস্টিকের অবদান রয়েছে আর কি। মানে জলজ যে ময়লা থাকে, মানে জলজ যে ময়লার স্তূপ থাকে, তার 80%ই থাকে কিন্তু এই প্লাস্টিকের অ্যান্ড মাইক্রো প্লাস্টিকের মানে জিনিসপত্র। ওকে, সুতরাং কতটা কেন বারবার যে লোকজন প্লাস্টিক ব্যান করতে বলছে বা প্লাস্টিক ইউজ করতে মানা করছে তার রিজনটা হলো ওকে, বুঝতে পেরেছো সবাই প্রত্যেকে? আচ্ছা, প্রত্যেকে ক্লিয়ার তো সবার, মানে এত দূর অব্দি? পেজটা একটু জুম করুন না স্যার। আচ্ছা আচ্ছা, আমি মেসেজটা দেখে নিব, জুম করে দিচ্ছি। ঠিক আছে সবাই, ইয়েস স্যার। মানে পেজটা দেখতে পাচ্ছ এবার প্রত্যেকে? সেহনাজ? কিভাবে করে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে পরিবেশের ওপর প্লাস্টিকের প্রভাব। পরিবেশের উপর প্লাস্টিকের প্রভাব কি কি বলছে যে আমরা জানি যে জিনিস পরিবেশে পৌঁছতে বেশি সময় নেয় তা পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। যেমন প্লাস্টিক অপচ্য পদার্থ, যা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। বিভিন্নভাবে প্লাস্টিক বর্জ্য পরিবেশের ভারসাম্যকে নষ্ট করেছে। ঠিক আছে। এবং এই বিপদ নিয়ে, এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলে রাখি জায়গাটাতে যে প্লাস্টিক ডিকম্পোস্ট হয় না। ঠিক আছে, মানে প্লাস্টিক ডিকম্পোস্ট হয় না, মানে বা ডিকম্পোস্ট হলেও এদের 1000 বছর সময় লাগে। মানে এটা মোটামুটি প্রায় 1000 ইয়ার, ইট টেক্স 1000 of years টু বিকাম ডিকম্পোস্ট। ঠিক আছে, মানে তো এটা যখন এতটা সময়, তখন কতটা ভয়ানক ভাবো। মানে আমরা যদি ইহ জীবনে কোনো প্লাস্টিক ইউজ করি, মানে আমাদের বোধহয় আরো 10খানা জন্ম নিতে লাগবে আর কি, তারপরে হয়তো যদি প্লাস্টিকটা কিছুটা হলেও ডিকম্পোস্ট হয়। তাহলে কতটা ভয়ঙ্কর সেটা ভেবে দেখো। যে এবং কি হচ্ছে ব্যাপারটা, এই যেটা আমি আগে বললাম যে প্লাস্টিক জ্বালিয়ে দেওয়ার ফলে যে ছোট ছোট পার্টিকেলস হয়ে উড়ে বেড়ায়, ওটাই হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মানে যেগুলো আমরা আবার কনজিউম করে নিই, এবং যার জন্য আমি আগে শুরুতেই বললাম যে আমরা প্রতি বছর প্রায় 50,000 প্লাস্টিক অজান্তেই খেয়ে ফেলছি। ঠিক আছে, সেটা নিঃশ্বাসের মাধ্যমে হোক, সেটা কোনো খাওয়া দাওয়ার মাধ্যমে হোক, আমরা অলরেডি সেটা কনজিউম করে ফেলছি। ঠিক আছে, জায়গাটাতে ইনফ্যাক্ট এটা এতটাই ক্ষতিকারক যে জমিতে যদি প্লাস্টিক থাকে তাহলে তার উর্বরতা নষ্ট করে দেয়। জমির উর্বরতা নষ্ট করে দেয় এই প্লাস্টিক। ওকে। এবং এই প্লাস্টিক যদি পেটে যায়, তুমি ভাবো যে এটা কোনো প্লাস্টিক একদম পেটে গেল, তো প্রথমত তো এটা পচবে না। ঠিক আছে, তো যখন পচবে না তাহলে ডেফিনেটলি এটা কি জীবন হানিকর হয়ে যাবে। ওকে, অন্যান্য জিনিস কিছু হলে কি হবে, অন্তত আমাদের পরিপাক ক্রিয়ার মাধ্যমে মানে সেটা ডাইজেস্টেড হবে বা পচবে। আর এখানে ক্ষেত্রে কি পচার কোনো গল্পই নেই। সুতরাং কতটা চাপের ভাবো। ঠিক আছে। এবং এই অ্যাজ ইউজুয়াল এই প্লাস্টিকের মধ্যে তো কি থাকে, হাইড্রোকার্বন থাকে। এই হাইড্রোকার্বন মানে তোমার ক্যান্সার সৃষ্টি করছে, যেটা আমি আগে উল্লেখ করে দিলাম যে এটা ক্যান্সার সৃষ্টির জন্য একটা অন্যতম কারণ। এবং অ্যাজ ইউজুয়াল প্লাস্টিক খাওয়া, ধরে নাও একটা কোনো নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও কোনো মুরগি একটা প্লাস্টিক খেলো, ঠিক আছে, বা কোনো একটা ছাগল প্লাস্টিক খেলো। এবার আমরা কি, আমরা সেটা মাটন খাচ্ছি, চিকেন খাচ্ছি, সেটাও কি হবে, খাদ্য শৃঙ্খল অনুযায়ী আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে। বা ধরে নাও একটা কোনো হরিণ প্লাস্টিক খেলো, তাকে একটা বাঘ খেয়ে ফেললো। ঠিক আছে, মানে খাদ্য শৃঙ্খল যেটা আমরা বায়োলজিতে পড়েছি, সেই খাদ্য শৃঙ্খলও মারাত্মকভাবে কিন্তু হ্যাম্পার হবে যদি এই জিনিসটা মানে কন্টিনিউ চলতে থাকে আর কি। মানে ওভারঅল একটা ফুড চেইন সিস্টেমকে ভীষণভাবে হার্ম করছে এই প্লাস্টিক। আচ্ছা, পরিবেশের উপর প্লাস্টিকের প্রভাব। আচ্ছা, আমরা জানি যে 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 পরিবেশের আচ্ছা, এটা তো আমি বললামই যে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে, কারণ এটা পচে না। আচ্ছা, মাটিতে প্লাস্টিক দূষণ না, যেটা বললাম, মাটিতে প্লাস্টিক পচতে সময় লাগে 400 বছর। তুমি ইমাজিন, 400 বছর। এভাবেই জলগ্রহণের সাথে সাথে প্রতিনিয়ত আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব বাস করে যা প্লাস্টিক অণুর ভাঙনের মাধ্যমে মিথেন গ্যাস উৎপন্ন করে। অপরদিকে মিথেন এক প্রকার গ্রিন হাউস গ্যাস, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। ঠিক আছে।
আচ্ছা, মিথেন আমাদের একটা জিনিস এখানে গ্রিন হাউস ব্যাপারে একটা ছোট্ট বলে রাখি, যে গ্রিন হাউস গ্যাস আমরা যেরকম করে বলি, গ্রিন হাউস গ্যাসে যে মিথেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো তো ছিলই। আমাদের পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী বাসের অযোগ্য হতো, মানে পৃথিবীতে আমরা কেউ বসবাস করতে পারতাম না। আর দ্বিতীয়ত পৃথিবীতে কি হতো, মানে পুরো ঠান্ডা হতো পুরো জিনিসটা। ঠিক আছে, এই গ্রিন হাউস গ্যাস গুলো আছে বলে কি সূর্যালোক আমাদের যে প্রবেশ করে তার মধ্যে কিছুটা অংশ ওরা ধরে রাখে, এবং ধরে রাখার ফলে কি হচ্ছে, একটা উষ্ণ পরিবেশের সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেরকম একটা পরিবেশের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাস গুলো রয়েছে, এই গ্রিন হাউস গ্যাস গুলো যেটা আমরা মানুষরা যেটা সৃষ্টি করছি নিজেদের কর্মকাণ্ডের ফলে, বিভিন্ন রকম জ্বালানি ব্যবহার করার ফলে, তারপর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি নির্গমন, ঠিক আছে, এসি, রেফ্রিজারেটর, এই সমস্ত এইচএফসি, হাইড্রোফ্লোরোকার্বন। তো এই যাবতীয় জিনিসপত্র কি হচ্ছে, আমাদের অনেকটাই আমরা আমাদের নিত্য দিনের বিভিন্ন কাজকর্মের ফলে এগুলোকে বাড়াচ্ছি। যার ফলে আমাদের ওজোন লেয়ারে মানে ছিদ্র হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে, যার ফলে ওভারঅল টেম্পারেচার আমাদের বেড়েই চলেছে। ঠিক আছে, এবং যেটা কিন্তু ভীষণ 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 ভাবে অ্যালার্মিং। ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে কি জলবায়ু পরিবর্তনে প্লাস্টিকের কুপ্রভাব। আচ্ছা, প্লাস্টিক উৎপাদন প্রক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়, যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। ওকে, এক সমীক্ষায় দেখা যায় যে 1 কেজি প্লাস্টিক উৎপাদনে প্রায় 2 থেকে 3 কেজি পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এরকম খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাকে মানে মার্ক করে রাখো। ঠিক আছে, যে 1 কেজি প্লাস্টিক উৎপাদনে প্রায় 2 থেকে 3 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখে। ঠিক আছে, ভাবো 1 কেজি প্লাস্টিক যদি উৎপাদন হয় 2 থেকে 3 কেজি পরিমাণ CO2, বাপরে বাপ। ঠিক আছে, কত ভয়ঙ্কর। আচ্ছা, প্লাস্টিক দূষণ এবার প্রতিকার আমরা দেখি, এবার প্রতিকারের ব্যাপারগুলো কি রয়েছে। এর প্রতিকার কি না, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। এটা ইম্পর্টেন্ট, যে আমাদের প্রাইড ডাব্লিউবিসিএস এটা খুব ফেভারিট কোয়েশ্চেন, বারবারই আসে যে বিশ্ব পরিবেশ দিবস কবে। তো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। তো 2018 দিবসটি জাতিসংঘে প্রতিপাদ্য আসুন প্লাস্টিক বন্ধ করি, এবং স্লোগান প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি। আমাদের সকলকেই তা অনুসরণ করতে হবে। তাহলে প্লাস্টিক মানে আমাদের যে মানে আসুন প্লাস্টিক বন্ধ করি মানে প্লাস্টিক অ্যাওয়ারনেস আর কি। তা এটা হচ্ছে 2018 সাল। ঠিক আছে, 2018 সালকে এই আসুন প্লাস্টিক বন্ধ করি এবং প্লাস্টিক পুনর্ব্যবহার করি, না পারলে বর্জন করি। ওকে, খুব ইম্পর্টেন্ট। এই যে এই কি পয়েন্টস গুলো, এগুলোকে মাথায় রেখো। আচ্ছা, ভস্মীকরণ মানে এবার ডিকম্পোজিশনের ব্যাপারটা, নিজে থেকে তো ডিকম্পোজ হবে না, ওকে ডিকম্পোজ করতে হবে। তো কি বলছে, যে মেডিকেল সামগ্রীর মধ্যে 60% পর্যন্ত ল্যান্ডফিলের বদলে চুল্লিতে ভস্মীভূত করা হয়। ঠিক আছে, মানে চুল্লিতে দেওয়া হয় যাতে রোগের ব্যাপ্তি কম আসে। এর ফলে মেডিকেল সামগ্রী থেকে আসা প্লাস্টিক বর্জ্যের প্রচুর পরিমাণ হ্রাস পেয়েছে। ঠিক আছে, আমাদের বিশ্বে অনেক সচেতন মানুষ রয়েছে, যার জন্য হয়তো আজকে আমাদের এই পৃথিবীটা টিকে রয়েছে। শুধু ডেফিনেটলি মানে এটা তো মানে আনডাউটেডলি তারা আছেন বলেই আজকে এত সচেতনতা সমস্ত কিছু, নইলে তো আমরা মানে কত কিছুই ইয়ে করি। ইনফ্যাক্ট আমি সবাইকে একটা জিনিসই বলবো, যে যে প্লাস্টিকের বোতল ছেড়ে যদি কপারের বোতল ইউজ করো, ইতিহাসও দেখবে যে কপার বোতলের কথা উল্লেখ আছে, কারণ এটা আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। হ্যাঁ, কস্টলি, ডেফিনেটলি দামি, কিন্তু আলটিমেটলি আমরা তো আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক জিনিসটাই প্রবেশ করাচ্ছি। প্লাস্টিকের ডিফারেন্ট ডিফারেন্ট কত রকমের দেখতে বোতল আমরা দেখতে পাই। ঠিক আছে, মানে কিছু করার নেই, আমরা নিয়ে ফেলি, কিন্তু আলটিমেটলি লং টার্মে এটা সত্যি আমাদের পক্ষে অনেকটাই অনেক ক্ষতিকারকই বটে। আচ্ছা, বিকল্প পদার্থের ব্যবহার কি করা যেতে পারে। আচ্ছা, প্রথম পদক্ষেপেই আমাদেরকে প্লাস্টিক জাতীয় পদার্থ বর্জন করতে হবে। ওকে, মাফ করে দিন। আচ্ছা, সাধারণ মানুষকে পাটজাত দ্রব্যের ব্যবহারে উৎসাহিত করতে হবে। মানে এটা একটা তোমাদের লেখার পক্ষেও যথেষ্ট, আর যারা আইসিডিএস দিচ্ছ and যারা ভবিষ্যতে মিসসেলেনিয়াস ইন্টারভিউ দেবে, আইসিডিএস ইন্টারভিউ দেবে, তাদের কাছে এটা খুব একটা দারুণ কোয়েশ্চেন। তোমাকে হয়তো প্লাস্টিক নিয়ে জিজ্ঞাসা করলো, এবং তারপরে দুটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার পরই বলবে যে আচ্ছা তাহলে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র বন্ধ করলে আমাকে তো একটা বিকল্প কিছু খুঁজতে হবে। তা সেই বিকল্প জিনিসটা কি হবে? এই যে এই বিকল্প জিনিসটা হচ্ছে যে সাধারণ মানুষকে পাটজাত দ্রব্যের ব্যবহারে উৎসাহিত করতে হবে। ঠিক আছে, পাট জাতের জিনিস তো আমরা করা ভুলেই গেছি, যেটা আমাদের সত্যি অনেকটা মানে ইকো ফ্রেন্ডলি। তো এতে করে কি হবে, এক ঢিলে দুই পাখি মারা যাবে, পাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে, এবং আমাদের পরিবেশও সুরক্ষিত থাকবে। ঠিক আছে। আচ্ছা, আইনি বিধান, না প্লাস্টিক দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য কঠোর কোনো আইনি বিধান প্রয়োগ করতে হবে।
ভারতে একটাই আইন রয়েছে, 50 মাইক্রনের কম প্লাস্টিক ব্যাগ কেউ উৎপাদন বা ব্যবহার করতে পারবে না, যেহেতু তা পুনর্ব্যবহারযোগ্য হয় না। পরিবেশ দপ্তর প্রশাসন সরকারকে মানুষকে সচেতন করার পাশাপাশি উপযুক্ত আইন করে তার কঠোর প্রয়োগে উদ্যোগী হতে হবে। ওকে, এই যে জিনিসগুলো, এটা যে তোমাদেরকে বলছি ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো কিন্তু সব ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, একটা রচনা লেখার ক্ষেত্রেও কাজে লাগবে। আবার প্যারালালি তুমি যদি কখনো রিপোর্ট রাইটিং আছে, তখনও কিন্তু তুমি এগুলোকে দিয়ে সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে ওদেরকে লিখতে পারবে। ঠিক আছে, যে এর উপায়টা কি রয়েছে, আচ্ছা আমাদের গভর্নমেন্ট থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও সবই দেওয়া আছে, যে পরিবেশ দপ্তর প্রশাসন সরকারকে মানুষকে সচেতন করার পাশাপাশি উপযুক্ত আইন করে তার কঠোর প্রয়োগে উদ্যোগী হতে হবে। তো তুমি তোমার ল্যাঙ্গুয়েজে সুন্দরভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখতে পারো। আমি সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনায় কি না, 3R ইউজ করতে হবে। 3R কি কি? রিডিউস, রিইউজ আর রিসাইকেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? রিডিউস, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। ঠিক আছে, এই পয়েন্টগুলো যদি দাও, তোমার লেখার মাত্রা কোন জায়গায় যাবে বলো তো। ঠিক আছে। হ্যাঁ সৌরভ, আহ in Assam alternatively bamboo has introduced last year bamboo bottle, yes. হুম। তোকে আমি কি বললাম, হ্যাঁ, যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা 3R, সেটা হচ্ছে রিডিউস, রিইউজ আর রিসাইকেল। কৌশল গ্রহণ করতে হবে, মানে প্লাস্টিক তৈরির ধাপ থেকে শুরু করে বিক্রি, ব্যবহার এবং বর্জ্যের ব্যবস্থাপনা প্রতিটি ধাপে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী উন্নয়নের জন্য ব্যক্তিগত স্বার্থের বদলে ভাবতে হবে পরিবেশের কথা। ঠিক আছে। এছাড়াও নদী খনন, খাল খনন সহ পাড়ে বৃক্ষরোপণ বাধ্যতামূলক করতে হবে। সাগর ও উপকূল অঞ্চলে সবুজ বেষ্টনী, বৃক্ষরোপণ ও ম্যানগ্রোভ সৃষ্টি করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও পরিবেশের টেকসই ব্যবস্থাপনায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, মানে শুধুই যে আমি চারটি বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলাম আর গালভরা কিছু কথাবার্তা বললাম, সেই সমস্ত জিনিসে মানে অ্যাক্ট করতে হবে, কাজে লাগাতে হবে, সমস্ত কিছু প্রতিটা কথাকে কাজে লাগাতে হবে, তবে গিয়ে আমরা একটা ভালো পৃথিবী খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কোথাও কারো অসুবিধা হয়নি শুনতে বা বুঝতে বা দেখতে। আমার সাথে একটু ইন্টারেক্ট করলে ভালো হয়। সবাই বুঝেছে? ওকে, কারণ এগুলো থেকে পুরো অনেকগুলি মানে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিলাম, যেগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। ঠিক আছে, এগুলো মানে ভীষণ, আমি ওটাই চেষ্টা করি যাতে অ্যাডিশনাল এত ইনফরমেশন যাতে দিয়ে দিই, মানে যেগুলো যেগুলোতে দরকার আর কি, যাতে তোমার আমি ওটাই বারবার বলছি যে তোমার হতে এত লেখা মনে থাকবে না, কেউ রচনা মুখস্থ করে না। ঠিক আছে, বেকার সময় নষ্ট, প্রচুর জিনিস পড়ার রয়েছে, তো এত মুখস্থ করার সময় নেই। কিন্তু যে জিনিসটা তুমি করবে সেগুলো হচ্ছে কি ফ্যাক্টর গুলো কাজে লাগাবে, যেগুলো তোমার মার্কস কিন্তু খুব সব থেকে ভালোভাবে উঠে উঠে আসবে। ঠিক আছে। হ্যাঁ, 3R। ওকে, রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল। ঠিক আছে। তাহলে এরপর আসি, নেক্সট সেগমেন্টে চলে আসি তাহলে। সবাই এটা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো ইনফরমেশন গুলো যেগুলো আছে সবাই তোমরা লিখে নিয়েছো? Okay, আচ্ছা। এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। ঠিক আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্সেস ভীষণ। আচ্ছা, আচ্ছা। আত্মনির্ভর ভারত অভিযান শুরু করছি। যে কি বলছে, করোনা থাকবে কিন্তু আমাদের বাঁচতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে কার্যত এই বার্তা দিয়েই আত্মনির্ভর দেশ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেটা কবে? সেটা হচ্ছে 12ই মে 2020 সালে। 12ই মে 2020 সালে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। এখানেও আমি অনেক কিছু কি পয়েন্ট লিখবো কিন্তু, ঠিক আছে, জায়গাটাতে কেউ প্লিজ ওই মানে মিস করো না, একটুখানি সঙ্গে থাকো, নইলে আমি যদি বলছি মানে সেটা মিস করে যাবে আর কি।
ঠিক আছে, যদিও পরে তোমরা অফলাইন ভিডিওতে পেয়ে যাবে, সমস্ত কিছুই উঠে যাবে, বাট স্টিল সঙ্গে থাকো। ওকে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত। এরপরই দেশকে আত্মনির্ভর গড়ে তুলতে 20 লক্ষ কোটি, কত না, 20 লক্ষ কোটির বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবং সেটা কবে তিনি করেছেন? 12ই মে 2020 সালে তিনি এই আত্মনির্ভর ভারতের ঘোষণাটা করেছিলেন। আচ্ছা, কি এই বিশেষ আর্থিক প্যাকেজ? প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানের কাজ করবে। 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, দেশের জিডিপি প্রায় 10%। ঠিক আছে, দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তোমরা সবাই জানো সেটা। তো জিডিপির প্রায় 10% হচ্ছে এই প্যাকেজ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য, সংগঠিত অসংগঠিত সব শ্রেণীর মানুষের জন্য এই প্যাকেজ, জমি, শ্রম, নগদের যোগানের লক্ষ্যে এই প্যাকেজ। ঠিক আছে, এই প্যাকেজে উপকৃত হবেন কৃষকরাও। এরপর অর্থমন্ত্রী ধাপে ধাপে বিস্তারিতভাবে জানান এই প্রকল্প সম্পর্কে। আচ্ছা, এই প্যাকেজে টোটাল 5টি স্তরের কথা বলা হয়েছে। কি এই 5টি স্তর? প্রধানমন্ত্রীর মতে দেশে এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে, এই যে এবার হলো কি পয়েন্ট শুরু হলো, এই এই যে এই জায়গা থেকে যে দেশে 5টি স্তম্ভের উপরই আত্মনির্ভর ভারতটা পুরো দাঁড়িয়ে। ঠিক আছে, কি কি? অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম এবং ডেমোগ্রাফি, আর হচ্ছে চাহিদা। আচ্ছা, এখানে আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি, চাহিদা। আত্মনির্ভর মানে হচ্ছে কি সেলফ রিলায়েন্ট। ঠিক আছে, আত্মনির্ভর মানে হচ্ছে কি সেলফ রিলায়েন্ট। মানে ইন্ডিয়াতে বলা যেতে পারে, যদি ইংলিশে বলি, সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া ক্যাম্পেইন। ঠিক আছে, এখানে কি হচ্ছে আমাদের সেলফ রিলায়েন্ট মানে হচ্ছে কি, এখানে কাঁচামাল থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন অব্দি ইন্ডিয়ার হাতে থাকবে। মানে এর আগে হতো কি, কোন একটা জিনিস উৎপাদন করা হচ্ছে, তো তার কাঁচামাল অন্য একটা কান্ট্রি থেকে আনা হচ্ছে। ঠিক আছে, মেবি হয়তো সেখান থেকে কাঁচামাল নিয়ে সেখানে উৎপাদন করে তবে সেটা এখানে নিয়ে আসা হচ্ছে, তারপর এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, জিনিসপত্রের দাম প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, জায়গাটাতে মানে ব্যাপারটা এরকম জায়গা যে তুমি যদি বাড়িতে আলু উৎপাদন করো, নিজে যদি নিজের জমিতে আলু চাষ করো, তাহলে কি হচ্ছে, তোমার তো একদম যদি সমস্ত কস্ট অফ প্রোডাকশন, না একটু কমার্সের ভাষা বা ইকোনমিক ভাষা যদি বলি, যে কস্ট অফ প্রোডাকশন অনুযায়ী হিসাব মতো তোমাদের কত টাকা হবে, 5 টাকা পার কেজি এরকম কিছু করবে আলু। ঠিক আছে, যদি টোটালটাকে তুমি যদি নিজের একটা জমি রয়েছে এবং সেই জমিতে তুমি যদি আলু চাষ করো, তো তোমার 5 টাকা পার কেজি পড়ছে। কিন্তু তুমি যদি বাইরে থেকে কিনতে যাও, এখন 40 টাকা পার কেজি পড়ছে। কেন হচ্ছে? কারণ তুমি বাইরে থেকে কিনতে যাচ্ছ, কিন্তু তুমি যদি নিজে উৎপাদন করো সেটা ডেফিনেটলি অনেক কম দামে হয়ে যাচ্ছে। ক্লিয়ার জায়গাটাতে? আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে জিনিসপত্র ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি কোল্ড স্টোরেজ বা এই সমস্ত ওই মাঝখানে ফোরে টোরেদের কথা ছেড়ে দিলাম, নর্মালি বলছি, যে কোনো জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে উৎপাদন হয়, ডেফিনেটলি সেই জিনিসের দাম অনেকটাই কম হবে যদি সেই জিনিস, মানে অনুপাতে বা তুলনামূলক ভাবে যদি আমি সেই জিনিসটাই মহারাষ্ট্র বা তামিলনাড়ু এই সমস্ত জায়গা থেকে যদি আমদানি করি। কারণ সেখানে কি হচ্ছে, আমার এই যে ক্যারেজ কস্ট, মানে ওখান থেকে যে এখানে জিনিসটা আসছে তার ক্যারেজ কস্ট, হ্যানা ত্যানা, ট্যাক্সের কস্ট, এই সমস্ত যাবতীয় কিছু মিলেমিশে ডেফিনেটলি সেটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা জায়গাটাতে? তো সুতরাং এবার এখানে এই যে 5টি স্তম্ভ, মানে এটা টোটালটা হচ্ছে আত্মনির্ভর। মানে আত্মনির্ভর মানে হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্য যে আমাদের দেশের জিনিসপত্র, মানুষজন এখানেই উৎপাদন হবে, এখানেই তার ডিস্ট্রিবিউশন হবে এবং সেল হবে। এবং শুধু তাই নয়, যদি এই ব্যাপারটা এখানে হয় তাহলে আমাদের রপ্তানি করা যাবে, কারণ রপ্তানি করার ফলে বৈদেশিক মুদ্রা প্রচুর আসবে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বলি, যে কোনো দেশের উন্নতি নির্ভর করে কি সেই দেশের রপ্তানির উপরে। ওকে, মানে ইটস সেলফ এরকম একটা ব্যাপার যে ধরে নাও একটা লোক আছে, সেই লোকটাকে, সেই লোকটা আহ, খালি বারবার চায়, মানে লোকের কাছ থেকে খালি চেয়ে বেড়ায় যে আমাকে এটা দাও, আচ্ছা আমাকে ওটা দাও, আচ্ছা আমাকে সেটা দাও, সে দাও 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 করতে থাকে। আর একটা লোক আছে, সে শুধু দেয়, মানে হি ইজ এ গিভার, সে সবাইকে শুধু দেয়, মানে তার নেওয়ার কিছু নেই, সে শুধু দেয় লোককে, যে হ্যাঁ ঠিক আছে দাও, তুমি নাও, এটা তুমি নাও। তো কোন লোকটা বেটার? নিশ্চয়ই যে গিভার, রাদার দেন যে রিসিভার। ঠিক আছে, একজন বলছে শুধু যে দাও 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 দাও, আমি শুধু নেবো, আমি শুধু নেবো। ঠিক আছে, তো তেমনই ব্যাপারটা হয়ে গেছে। তাই মানে কোন দেশে যখন তার রপ্তানি বেশি হচ্ছে, মানে রপ্তানি বেশি হলে কি হচ্ছে, তার বৈদেশিক মুদ্রা আসছে। ধরো না, ভারত ইউএসএ তে তার কোনো একটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে রপ্তানি করছে, ঠিক আছে, তার মানে কি হচ্ছে, ইউএসএ কি করবে, ওখান থেকে ডলার পাঠাবে, সেই ডলারটা কি হবে, সেই ডলারটা কারেন্সিতে এখানে কনভার্টেড হবে। ঠিক আছে, তার মানে আমাদের বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে এখানে আসছে, এবং সেখান থেকে চলে আসছে ফরেক্স রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা তোমাদের যিনি ইকোনমি নিচ্ছেন, শান স্যার, বা যিনি ইকোনমি নিচ্ছেন তিনি তোমাদেরকে আরো ভালো সেটাকে নিশ্চয়ই বুঝাতে পারবেন এবং বুঝিয়েছেন মেবি, আমি আর ডিটেলসে এখানে ঢুকছি না। ঠিক আছে, তো তাহলে ফরেক্স রিজার্ভ স্ট্রং হবে।
আর যদি ভারত শুধু আমদানি করতে থাকে যে না দাও এটা লাগবে ওটা লাগবে, তার মানে কি হচ্ছে ইকোনমি মানে টলমলে, বা ইকোনমি কখনোই মানে উন্নতিশীল বা উন্নয়নশীল অর্থনীতি নয় যদি আমদানি আমরা বেশি করে ফেলি। তো সুতরাং আমাদের এই ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটাকে স্ট্রং করার জন্যই পাঁচটা নীতি। একটা হচ্ছে অর্থনীতি, মানে প্রধানমন্ত্রীর বক্তব্য যে অর্থনৈতিক ভাবে আমাদেরকে স্ট্রং হতে হবে। এবং সেই স্ট্রংটা কিভাবে হতে হবে, যে যে যা ব্যবসা করছো না কেন তোমরা তোমাদের মডেলটাকে এবার চেঞ্জ করো, অন্যরকম ভাবে ভাবো, যাতে মানে সামগ্রিক ভাবে একটা ম্যান পাওয়ারকে কাজে লাগানো যেতে পারে, যাতে সামগ্রিক ভাবে উৎপাদনটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগানো যেতে পারে। এবং ওই আগে ওই হচ্ছে হবে চলছে চলবে থেকে বেরিয়েছে মানে আবার র্যাপিড অ্যাকশনে কাজ করতে বলা। ঠিক আছে। পরিকাঠামো মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে কি, যে যে কোনো জিনিসকে যদি গ্রোথ করতে হয় তাহলে তার পরিকাঠামো ভীষণভাবে দরকার, ইনফ্রাস্ট্রাকচার ভীষণভাবে দরকার। ধরে নাও একটা তুমি যদি বাড়ি বানাচ্ছো, তো সেই বাড়ি বানানোর জন্য ভিত করতে হয়, তার মানে কি হচ্ছে সেটা ইনফ্রাস্ট্রাকচার। এবার তুমি ভিত যদি স্ট্রং হয়, এবার তুমি নানান রকম ডিজাইনের বাড়ি বানাও না, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে তো বাড়িটা টেকসই হতে হবে, এবং টেকসই হওয়ার জন্য তোমাকে তার পরিকাঠামোটাকে স্ট্রং রাখতে হবে। সিস্টেম সিস্টেম মানে কি হচ্ছে, যে এখানে সিস্টেম মানে হচ্ছে যে খুব ফাস্ট মেথড, মডার্ন টেকনোলজি ইউজ করা। ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলি, যে আগেকার দিনে দেখবে যে সরকারি বিভিন্ন যখন কাজকর্ম হতো খাতায় কলমে হতো, বলছে এই এই ফাইলটা বার করতো, আচ্ছা ওই ফাইলটা বার করতো, এই ফাইলের মধ্যে ওই তথ্য আছে, সেই ফাইলের মধ্যে সেই তথ্য আছে। এখন ফাইল টাইলে কোনো গল্প নেই, এখন হচ্ছে সব ডিজিটাল। আচ্ছা কিছু লাগবে, কম্পিউটারে বসা হলো, জাস্ট টাইপ করা হলো নাম, এই সমস্ত রেকর্ডস বেরিয়ে চলে এলো। তো পুরো ডিজিটালাইজ করা, যে সমস্ত সিস্টেমটাকে ডিজিটালাইজ করা যেন ইন্টারকানেক্টেড থাকে, প্রতিটা জিনিস প্রতিটা সিস্টেম যেন ইন্টারকানেক্টেড থাকে। ঠিক আছে। সুতরাং সিস্টেমটাকে ভীষণভাবে উন্নততর মডার্ন টেকনোলজি ইউজ করে সেটাকে উন্নততর করার একটা ব্যবস্থা। আচ্ছা ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে হচ্ছে কি, যে আমাদের এই যে জনসংখ্যা, যে বিপুল জনসংখ্যা, সেই জনসংখ্যাকে কাজে লাগানো। এই যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যা যাতে মানে ম্যান পাওয়ার হিসেবে যেন কাজে লাগানো হয়। ঠিক আছে। মানে লোকে অনেক সময় বলে যে এটা জনবিস্ফোরণ নয়, জন আপদ। এটা জন আপদ কোনোভাবেই নয়, প্রতিটা জনসংখ্যাকে প্রতিটা জিনিসের একটা প্রস এন্ড কনস আছে। ঠিক আছে। আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা সেরকম মানে প্রপার কোনো মেজারমেন্ট নেওয়া হচ্ছে না, অনেকগুলো ফ্যাক্টর কারণ আছে তার, অনেক পলিটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে যার জন্য ওরা ইমপ্লিমেন্ট করতে পারছে না। তো ঠিক আছে, চলো আরেকটা দিক থেকে দেখা যাক, তাহলে সেটাকে বরঞ্চ কাজে লাগানো যাক, আমাদের ম্যান পাওয়ারটাকে বরঞ্চ কাজে লাগানো যাক। এবং সেই ম্যান পাওয়ার কখন কাজে লাগানো যাবে, যখন নিজেরা মিলে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি হবে আমাদের ইন্ডিয়াতে, এবং সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই তখন কি হবে, স্থানীয় লোকজনদেরকে ম্যান পাওয়ার হিসেবে যদি কাজে লাগায়, তাহলে এইভাবে বেকারত্ব দূরীকরণ সম্ভব হবে, আর প্রতিটা মানুষকে কাজে লাগানো সম্ভব হবে। ঠিক আছে। আর হচ্ছে ডিমান্ড। ডিমান্ড কি, যদি এই সমস্ত জিনিসগুলো ফুলফিল হয়, মানে একটা কোনো কোম্পানি আছে, সে তার ইকোনমিটাকে স্ট্রং করার জন্য তার ইনফ্রাস্ট্রাকচারকে স্ট্রং করছে, প্রপার একটা সিস্টেম মেনটেন করছে, সে তার আশেপাশের মানুষজনদেরকে যখন কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তখন ডেফিনেটলি যে প্রোডাক্টটা বেরোবে সেই প্রোডাক্টের মানে চাহিদা অটোমেটিক্যালি অনেক হাই হবেই। ঠিক আছে, হতে বাধ্য সেই জায়গাতে। এবং এখান থেকে তোমাদের একটা জিনিস বলে রাখি, আত্মনির্ভর ভারতের, এটা লিখে রাখো। এখানে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী, যে এই আত্মনির্ভর অভিযান যখন তিনি ঘোষণা করেন, তিনি বলেছিলেন যে ভোকাল ফর দ্য লোকাল। ঠিক আছে, মানে বি দ্য ভোকাল ফর দ্য লোকাল, বি ভোকাল ফর দ্য লোকাল। ঠিক আছে। এই ভোকাল ফর দ্য লোকাল মানে কি, মানে ভোকাল ফর দ্য লোকাল মানে হচ্ছে যে লোকাল জিনিসকে লোকে সবাই না মানে এড়িয়ে চলে, তো ঠিক আছে, বলে আছে ঘর কি মুরগি ডাল বরাবর, ওরকম একটা ব্যাপার আর কি, যে ঠিকই আছে, ও হচ্ছে হচ্ছে। মানে ধরে নাও মস্ট্যাক কোম্পানি জিনিস রয়েছে, ঠিক আছে, বা পিটার ইংল্যান্ড কোম্পানি জামা রয়েছে, পিটার ইংল্যান্ডের থেকে অনেক ভালো জামা হয়তো কোনো একটা লোকাল মানে কোম্পানি হয়তো বানাচ্ছে, মানে অনেক কিছু মেটেরিয়ালস দিয়ে সমস্ত কিছু দিয়ে, কিন্তু সেদিকে নজর না দিয়ে যে না না আমার পিটার ইংল্যান্ডই লাগবে বা আমার মস্টাকই লাগবে। ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, যে আমরা একটা বিদেশি কোম্পানিকে সমৃদ্ধ করছি, কিন্তু পাশেই আমাদের এমন একটা কোম্পানি আছে যে তার হাফ দামে আমাকে অনেক ভালো কোয়ালিটির জিনিস দিচ্ছে। যেহেতু তার কোনো ব্র্যান্ডিং নেম নেই, তাই আমরা তাকে ইগনোর করে বেরিয়ে যাচ্ছি। এই জিনিসটা বন্ধ করতে বলছে। কারণ কি, মানে এর একটাই অর্থ হচ্ছে যে গ্লোবাল ব্র্যান্ডস যারা এক্সিস্ট করে, তারা একটা না একটা সময় লোকালি হয়, এবং সেই জিনিসটা ইউজ করতে করতে মানুষজনই কিন্তু তাদেরকে গ্লোবাল বানিয়ে দেয়। মানে লোকাল থেকে যে গ্লোবাল হয় যে কোনো একটা কোম্পানি, সেটা মানুষই কিন্তু তার জন্য দায়ী। মানুষই সেই ব্র্যান্ডটাকে ইউজ করে সেটাকে গ্লোবাল বানায়। তাই প্রধানমন্ত্রী বারবার এটা বলেছেন যে বি দা ভোকাল ফর দ্য লোকাল, মানে আত্মনির্ভর অভিযানের ক্ষেত্রে,
যাতে মানে আমরা আমাদের লোকাল যে কোম্পানিগুলো আছে, লোকাল যে ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা সমস্ত কিছু, তাদেরকে যেন আমরা মানে এগিয়ে আসতে হেল্প করি। ঠিক আছে, আমাদের যেন আওয়াজের মাধ্যমে, আমাদের যেন একে অপরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বা ইয়ের মাধ্যমে আমরা যেন তাদের একটা প্রচার করতে পারি যে হ্যাঁ এটা এক্সিস্ট করছেন, প্লিজ তোমরা সেটা ব্যবহার করো। ঠিক আছে, এবার যাদের প্রোডাক্ট ভালো হবে তারা টিকে যাবে, যাদের প্রোডাক্ট খারাপ হবে তারা এমনি অ্যাবলিশড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো কথা বললাম এই বিষয়টা নিয়ে, আশা করি অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম, এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য আর কি। ঠিক আছে। তো কি ফ্যাক্টর গুলো দেখো, একটা হচ্ছে আইসিডিএস এ তোমাদের 2 নাম্বার 3 নাম্বার বা এরকম কিছু নাম্বারে টিকা লেখো জাতীয় আসবে। তো হয়তো এতগুলো কথা বলার কোনো প্রয়োজনই নেই বা এত বড় জিনিস পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমি তোমাদেরকে এগুলো আলোচনা করছি কেন, যাতে তোমাদের মনের মধ্যে গেঁথে যায় এবং এই কি পয়েন্টস গুলো যেন মাথার মধ্যে থেকে যায়। কিছুই না, যদি তুমি যে কোনো একটা 3 নম্বর পয়েন্টে যদি টিকা আছে এবং তুমি যদি 1 2 3 তিনটে পয়েন্ট করে যদি এরকম কথাগুলো লিখে দাও না, তা তুমি 3-এ 3 পেতে বাধ্য এমনি। আর যারা মানে ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস ডেসক্রিপটিভ দেবে, তারা তো এই লেখাটাকে যদি পুরো ভাবে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তুলে নাও এবং আমার যে পয়েন্টস গুলো বলছি সেগুলো যদি তোমরা পয়েন্ট করে লিখে নাও, তো তোমাদের মার্কস অন্যদের থেকে মানে অনেকটাই বেটার হতে বাধ্য। ঠিক আছে, এটা আমার গ্যারেন্টি। ওকে। আচ্ছা, তো এবার তিনি আরো কি বলেছেন? তিনি আরো বলেছেন যে একবিংশ শতাব্দী ভারতের হবে, নিয়ম মেনে এই ভাইরাসের কবল থেকে আমাদের রক্ষা করতে হবে এবং আরো দৃঢ় সংকল্প নিতে হবে। এই আর্থিক পদক্ষেপের মানে আত্মনির্ভর ভারত অভিযান অংশ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন পরিযায়ী শ্রমিক সহ দরিদ্র শ্রেণীর মানুষের সুবিধার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। মানে এই যে আত্মনির্ভর প্রকল্পটা, এই আত্মনির্ভর অভিযানটা হচ্ছে মানে সমাজের সমস্ত স্তরের মানুষের কথা মাথায় রেখে হয়েছে। মানে কোনো বিশেষ শ্রেণী নয়, মানে একদম সমস্ত শ্রেণী, মানে এখানে পরিযায়ী শ্রমিক রয়েছে, এখানে কৃষকরা রয়েছেন, এখানে সমস্ত শ্রেণীর মানুষ রয়েছেন। ঠিক আছে, এবং এর মধ্যে যারা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত নন অথবা রাজ্য সরকার পরিচালিত গণবন্টন ব্যবস্থাপনা প্রকল্পের কাজ নেই এমন 8 কোটি পরিযায়ী শ্রমিককে মে এবং জুন 2 মাস ধরে মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য ও ডাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, মানে বুঝতেই পারছো তাহলে আমি যেটা বললাম যে সমাজের সমস্ত শ্রেণীকে কিন্তু এনারা হিট করছেন। মানে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ইন্ডাস্ট্রি করতে চাইছে তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে মানে যারা রীতিমতো দিন আনে দিন খায় তাদের প্রত্যেককে সাহায্য করার জন্যই আত্মনির্ভর অভিযান, যাতে আমাদের দেশ স্বনির্ভরশীল হয়, যাতে আমাদের দেশে প্রতিটা মানুষের যেন রুটি রুজির ব্যবস্থা থাকে। ঠিক আছে, ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পগুলোতে 4 বছরের মেয়াদে 3 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী 31শে অক্টোবর 2020 পর্যন্ত এই ঋণ গ্রহণের মেয়াদ থাকবে। বিনিয়োগের পরিমাণ 1 কোটি থেকে 5 কোটি হলেও মাইক্রো এন্টারপ্রাইজ বলা হবে সংস্থাটিকে। 100 দিনের কাজে অতিরিক্ত 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আগেগুলো অতটা মাথায় না রাখলেও চলবে, না দিলেও চলবে। যে 100 দিনের কাজে অতিরিক্ত 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা দেবে। এর ফলে 300 কোটি নতুন কর্মদিবস তৈরি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এটাও এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, মানে 100 দিনের কাজ হিসেবে মানে মাথা পিছু হিসেবে এই 300 কোটি নতুন কর্মদিবসকে বলা হচ্ছে। ঠিক আছে, মানে মাথা পিছু 100 দিনের কাজ এই হিসেবে। শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ডিটিএইচ পরিষেবার মাধ্যমে অনলাইন শিক্ষার ব্যবস্থা ও ই পাঠশালার ব্যবস্থা করা হয়েছে। ইন্টারনেট সংযোগ নেই যাদের, তাদের জন্য স্বয়ংপ্রভা, স্বয়ংপ্রভা এটা স্বয়ংপ্রভা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে এবং এখানে আরো 12টি চ্যানেল যুক্ত করা হবে। ওকে। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাচ্ছে। জনধন অ্যাকাউন্টে 20 কোটি মানুষকে 10,225 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা একটু মনে রাখবে। যে জনধন অ্যাকাউন্টে জনধন প্রকল্প যেটা আছে, যে জনধন অ্যাকাউন্টে কতজনকে, 20 কোটি মানুষকে, 20 কোটি মানুষকে 10,225 কোটি টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, উজ্জ্বলা প্রকল্প, উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হয়েছে এবং 6,81,00,000 পরিবার উপকৃত হয়েছে। ঠিক আছে, তাহলে কোন কি প্রকল্প? রান্নার গ্যাস দেওয়ার যে প্রকল্পটা, এর নাম হচ্ছে কি উজ্জ্বলা প্রকল্প। তাহলে যদি বলা হয় যে উজ্জ্বলা প্রকল্প সম্পর্কে কিছু লেখো, তো সুতরাং যদি কেউ নাও পড়ো এখান থেকে তুমি জেনে নাও যে এটা রান্নার গ্যাস সম্পর্কিত। আর যদি এটা লিখে দাও যে উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হচ্ছে এবং 6,81,00,000 পরিবার উপকৃত হয়েছে, এটুকু লিখলেই পেয়ে যাবে তিনি। ঠিক আছে, কারণ ওরা হাবিজাবি মানে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় এটা যে কিছু একটা লিখলাম বা পাতা পড়িয়ে লিখলাম বা একটু করলাম,
এখানে মানে এক্সামিনার মানে প্রচুর খাতা দেখেন, তো উনি জাস্ট দেখবেন যে উনি যেটা দেখতে চাইছেন যে মেন কি পয়েন্টটা কি রয়েছে, ব্যাস ওইটা দেখলে উনি নাম্বার দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, করোনা আবহের মধ্যেই এক দেশ এক রেশন কার্ড চালু করার এক দেশ এক রেশন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে গণবন্টন পদ্ধতি সুসংহত ব্যবস্থাপনা সম্ভব হয়। তাহলে বোঝাই গেল যে আমি যেটা বললাম যে মানে সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এখানে এই জিনিসটা তৈরি হচ্ছে, মানে এই আত্মনির্ভর প্রকল্পটা। আচ্ছা, আত্মনির্ভর প্রকল্পের ক্ষেত্রে আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দেওয়া হবে, তোমাদের সুবিধা হবে। পিপিই কিট, ঠিক আছে, আমরা সবাই জানি পিপিই কিট। তো পিপিই কিট আগে আমাদেরকে আমদানি করতে হতো। পিপিই কিট আগে আমাদেরকে আমদানি করতে হতো। আচ্ছা, পিপিই কিটের ফুল ফর্মটা তোমরা লিখে নাও, এটা ভীষণ ভাবে আসার চান্সেস আছে। পিপিই, ঠিক আছে, পিপিই কিট মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ঠিক আছে, এই পিপিই কিট। তো আগে কি হতো? হ্যাঁ, ভেরি গুড। তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আগে আমাদের আনতে হতো, আমদানি করতে হতো, যার ফলে খুব সমস্যা হতো। কিন্তু যে মুহূর্তে বোঝা গেল যে এইভাবে তো আমাদের তো দেশের অর্থনীতি মানে এমনি অবস্থা টালমাটাল এই করোনার জন্য, আর যদি এখন এই সমস্ত এই কিট টিট আমদানি করতে হয় তাহলে তো হয়েই গেল। তো 40 দিনের মাথায়, মানে জাস্ট 40 দিনের মাথায় আমাদের পিপিই কিট উৎপাদন শুরু হয়ে গেল। সুতরাং বলে না যে চাপ পড়লে ঠিক কাজ বেরিয়ে আসে, এই হচ্ছে ব্যাপারটা। মানে এর আগে অতটা কেউ মাথা ঘামাতো না, কারণ অতটা ব্যবহারও হতো না এই সমস্ত জিনিসে। এবং এখন এই দেখো মাস্ক তৈরি থেকে শুরু করে এখন চারিদিকে কত মাস্ক, ঠিক আছে, মানে মাস্ক শিল্প হয়ে গেছে একটা চারিদিকে। মানে আমি দেখতে পাই রাস্তাঘাটে পেলো, তোমরা দেখতে পাও যে হঠাৎ হঠাৎ করে মাস্কের দোকান গজিয়ে গেছে। আবার হয়তো আগে দোকানটা ছিল একটা অন্য কোনো প্রোডাক্টের, সে এখন মাস্কের দোকান হয়ে গেছে। বা এরকম অনেক মুদিখানার দোকান আছে যারাও মাস্ক বিক্রি করছে। তো এই মাস্ক গুলো আসছে কোত্থেকে? এটা কি অন্য কোনো দেশ থেকে আমদানি করা হচ্ছে? নয়। মানে মাস্ক নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, যেখানে প্রচুর প্রচুর পরিমাণে মাস্ক তৈরি হচ্ছে, কারণ এটাই এখন ডিমান্ডে রয়েছে। তারপর স্যানিটাইজার, ঠিক আছে, মানে এখন সমস্ত কোম্পানি বোরলিন থেকে শুরু করে মানে প্রতিটা লাইফ বয় থেকে শুরু করে সবাই এখন স্যানিটাইজার বার করছে। আগে এত স্যানিটাইজারের কোনো চাহিদাই ছিল না, এখন এত স্যানিটাইজার জিনিস। মানে এখন সবই এই যে মানে ওই আর কি সেলফ রিলায়েন্ট ব্যাপারটা চলে এসেছে, যে না নিজেরা উৎপাদন করব। ঠিক আছে, যেটা সব থেকে ভালো জিনিস এন্ড প্রোডাক্টিভ অ্যাজ ওয়েল। আচ্ছা, এবার যদি সমালোচনার জায়গাতে আসা যায়, তাহলে সমালোচনা কি না, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন যে মৌমাছি পালনের জন্য 500 কোটি টাকা এবং গবাদি পশুদের টিকা দেওয়ার জন্য 13,343 কোটি টাকা দেবে সরকার। এই ঘোষণাটিকে হাতিয়ার করেই প্রশ্ন করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তার মতে সরকার যখন ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিল তাতেই নাকি ব্যয় বরাদ্দ হিসেবে ওই টাকা ঘোষণা ছিল। তবে ওই টাকা বরাদ্দ বাজেটের থেকেই দেওয়া হচ্ছে নাকি তা 20 লক্ষ কোটি টাকার উদ্দীপনা প্যাকেজ থেকে দেওয়া হচ্ছে তা স্পষ্ট করে জানাক সরকার। এই দাবি তুলেই টুইট করেন কংগ্রেসের প্রবীণ ওই নেতা। রাহুল গান্ধী সহ বিরোধী দলগুলির অভিযোগ, আত্মনির্ভর ভারত অভিযান একটা ভাঁওতাবাজি। প্রকৃত অর্থে করোনা মোকাবিলার জন্য সদর্থক কোনো কর্মসূচি এখানে গ্রহণ করা হয়নি। লক্ষ লক্ষ গরিব ক্ষুধার্ত বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো ঘোষণা নেই। রোজ যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের উপর চড় আঘাত করা হয়েছে বলে মনে করেন বিরোধীরা। এটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নেবে, তবে খুব একটা বেশি সমালোচনার জন্য বেশি অর্থ ব্যয় করবে না। ঠিক আছে, তাহলেই অনেকের নিজস্ব চিন্তা ভাবনা ওখানে বেরিয়ে চলে আসবে। তো এটা খুব একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বললাম যে সমালোচনা খুব একটা বেশি বাক্য ব্যয় করবে না। এমন ভাবে থাকবে যে তুমি নিউট্রাল, লেখার মধ্যে যেন নিউট্রাল ব্যাপারটা প্রকাশ পায়, যেন কোনো রকম ভাবে তুমি কোনো পলিটিক্যাল পার্টিকে সমর্থন করছো যেন এটা প্রকাশ না পায়। কেউ হয়তো বিজেপিকে সমর্থন করতে পারে, কেউ কংগ্রেসকে সমর্থন করতে পারে, বা যে কংগ্রেসকে সমর্থন করছে সে ব্যাপারটাকে মানে চূড়ান্ত সমালোচনা করে দিল, না মানি না, মানছি না, মানবো না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে যে কংগ্রেস করছে আর যে বিজেপি করছে সে হচ্ছে না না এর থেকে ভালো প্রকল্প হতে পারে না, এটা একটা দুর্দান্ত জিনিস। এই জিনিসগুলো যেন না হয় একটু খেয়াল রাখবে, তোমার লেখার মধ্যে যেন তোমার নিউট্রাল মানে তুমি নিরপেক্ষ, এই ব্যাপারটা যেন প্রচন্ড ভাবে মানে প্রস্ফুটিত হয়। ঠিক আছে। তো ভারতের প্রধানমন্ত্রীর কথায় একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে, ভাইরাস থেকে নিজেদের বাঁচিয়ে এগিয়ে যেতে হবে। এমন সংকট আগে দেখা যায়নি। এই সংকট থেকে আমাদের মুক্তি পেতে নিয়ম মেনে এই ভাইরাসের কবল থেকে নিজেদের রক্ষা করতে হবে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত অভিযানের পাশাপাশি স্বনির্ভরতা গড়ে তুলতে হবে প্রতিটি নাগরিককেই। আর তাহলেই করোনা পরবর্তী বিশ্বে বেঁচে থাকা রসদ পাওয়া যাবে। তাই পরিশেষে বলা যায় আত্মনির্ভর ভারত শব্দ দুটি অবতারণা, নতুন কিছু নয়, বরং ভারতের দেশ নায়করা ঐতিহাসিক কাল থেকেই স্বদেশী আন্দোলন ও বিদেশি পণ্য বয়কটের মধ্য দিয়ে ভারতকে আত্মনির্ভর করার ডাক বহুবার দিয়েছেন।
আমরা অনেক ক্ষেত্রেই আত্মনির্ভরতা লাভ করেছি, আগামীতে সর্বক্ষেত্রেই স্বাবলম্বন অর্জন করতে হবে। সুতরাং বলাই বাহুল্য যে একটা হোপ ফর দ্য বেস্ট একটা ম্যাটার আত্মনির্ভর এই ভারত অভিযানটা। আর এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে আইআইটি রুড়কি এর প্রফেসররা মিলে মানে ভেন্টিলেটর বানিয়েছে কম খরচে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। মানে হাসপাতালে আগে ভেন্টিলেশনের যে ব্যবস্থা বা ভেন্টিলেটর আনতে গেলে তাদেরকে রীতিমতো অন্যান্য দেশ থেকে আমদানি করতে হতো। সেক্ষেত্রে আইআইটি রুড়কির প্রফেসররা মিলে কিন্তু তারা কম খরচে ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন, এবং যার ফলে কি হচ্ছে যে মানে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে খরচটা অনেকটাই কমে যায়, সেটারও কিন্তু একটা মানে প্রচেষ্টা শুরু হয়ে গেল। সুতরাং বলা যেতে পারে এই একটা আত্মনির্ভর ডাক বা আত্মনির্ভর যে প্রকল্প, এটার মাধ্যমে সবাই বেশ নড়ে চড়ে বসেছে, এবং সবাই বুঝতে পেরেছে যে বাইরের দেশ থেকে আমদানি করার থেকে নিজেরা স্বনির্ভরশীল হয়ে যদি এখানে উৎপাদন করতে থাকি, তাহলে আমরা নিজেরা নিজেদের নিড তো ফুলফিল করতেই পারবো, সঙ্গে আমরা রপ্তানিতেও অনেক বেশি জোর দিতে পারবো, যেটা কিন্তু আমাদের ইকোনমির মোড়কে ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এই জায়গাগুলো, সমস্ত কিছু ক্লিয়ার প্রত্যেকে। একটু আমাকে জানাও, এতক্ষণ ধরে প্রচুর বকবক করেছি, বাপরে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? বাহ, অনেক ইনফরমেশন দিলাম। ঠিক আছে। হ্যাঁ sir, যাক সবাই বুঝতে পেরেছে, এটা খুব ভালো লাগছে যে প্রত্যেকে বুঝতে পেরেছো অনেক জায়গাতে। এরকম কেউ নতো না বুঝেও বলে দিয়েছো যে বুঝতে পেরেছি। প্লিজ, মানে আশা করি আর যেভাবে বললাম বোঝালাম, আশা করি সেখানে না বোঝার কোনো জায়গা থাকবে না, মানে সমস্ত কিছু খুঁটিনাটি চেষ্টা করেছি সব দিক থেকে ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা, জাস্ট কয়েক সেকেন্ড একটু ব্রেক নিচ্ছি, কারণ এবার গলারও একটুখানি বিশ্রামের দরকার। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে আসছি, বা রাদার ফিরে আসছি বিরতির পর কিছুক্ষণের মধ্যে।
না, ফিরে এলাম আবার বিরতির পর। সবাই সঙ্গে আছো আশা করছি, প্রত্যেকে। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সবাই সঙ্গে আছো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা, রোহিঙ্গা সমস্যা এবং রাষ্ট্রসংঘের ভূমিকা, মানে রাষ্ট্রসংঘ মানে ইউএনও। ওকে, এখানে সমস্ত ইনফরমেশন কি দেওয়া আছে। আচ্ছা, দেখো, মায়ানমারের রাখাইন এলাকায়, মায়ানমারের রাখাইন, ঠিক আছে, মায়ানমারের রাখাইন এলাকায় জাতিদাঙ্গা বা রোহিঙ্গা সমস্যা তীব্র হতে শুরু করে 2013 সাল থেকে। হুম, তাহলে আমাদের কি করতে হবে, যে যেটা হচ্ছে ব্যাপার, যে উৎসটাকে খুঁজতে হবে, যে কবে থেকে কি সমস্যাটা আমাদের হয়েছে। হুম, তাহলে কি না, মায়ানমারের রাখাইন এলাকায় জাতিদাঙ্গা বা রোহিঙ্গা সমস্যা তীব্র হতে শুরু করে 2013 সাল থেকে। ইম্পর্টেন্ট, রাষ্ট্রসংঘের হিসেবে এই দাঙ্গায় দেশ ছাড়া লক্ষাধিক রোহিঙ্গা, ঠিক আছে, নিখোঁজ ও খুন হয়েছেন কয়েক হাজার। সংখ্যাগুরু বার্মিজদের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গাদের, আচ্ছা কাদের সাথে কাদের কি সমস্যা হয়েছে, বার্মিজদের সাথে রোহিঙ্গা, ঠিক আছে, মানে মেন যে এই ফ্যাক্টর গুলো। হুম, যে সংখ্যাগুরু বার্মিজদের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গাদের এই অশান্তিতে মায়ানমারের সরকার হাত ঝেড়ে ফেলে জানিয়েছিল যে সে দেশের 135টি স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকায় রোহিঙ্গা নেই। ওকে, ফলে তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকার বাধ্য নয়। মানে দুহাত তুলে দেওয়া, যে ভাই আমার দায় দায়িত্ব মুক্ত হয়ে গেলাম, ঠিক আছে, এবার তোমরা নিজেদের ব্যবস্থা নিজে করে নাও। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সভানেত্রী আং সান সুচি, তোমরা নাম শুনেছো, এটা নিয়ে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, ঠিক আছে। আং সান সুচি দীর্ঘ সংগ্রামের পর দেশকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। সাংবিধানিক কারণে তিনি শীর্ষ সরকারি পদ পাননি, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাহলেও মায়ানমারের মুখ এখন তিনি। ওকে, 2012 থেকে রাজনৈতিক সংস্কার শুরু, বিভিন্ন বিদ্রোহী জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার সূচনা তখনই। মানবাধিকার রক্ষায় আইন রচিত, গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রশ্ন উঠেছে তারপরও এই অমানবিকতা কেন। রোহিঙ্গা শরণার্থী সংকটে রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার সংক্রান্ত হাই কমিশন, হুম, মায়ানমার এবং ভারত দুদেশের সরকারের ভূমিকার অসন্তোষ ব্যক্ত করেছে। রাষ্ট্রপুঞ্জের মতে মায়ানমারে রোহিঙ্গাদের উপর যা চলছে তা জাতি নিধনের আদর্শ উদাহরণ। আর এই সংকটকালে যেভাবে রোহিঙ্গাদের মুখের উপরে ভারত দরজা বন্ধ করে দিয়েছে তা সমর্থনযোগ্য নয়। এবার এখানে একটা জিনিস বলি, যে অলরেডি আমাদের দেশ একটা বিশাল পপুলেশনের ভারে ভারাক্রান্ত, কি করবে বুঝতে পারছে না। মানে সামনে 2022 সালের মধ্যে ইন্ডিয়ান পপুলেশন চায়নাকেও মানে ছাড়িয়ে চলে যাবে। হঠাৎ করে নাম্বার আদান প্রদান দেখলাম, যাই হোক নিবে। তো এরকম একটা যখন কন্ডিশন, সেখানে যদি এবার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে শুরু করে, তাহলে তো সব দিক থেকেই সব রকম সমস্যার সূত্রপাত হবে। মানে অলরেডি বিভিন্ন সমস্যা দেশ আমাদের জর্জরিত, তার উপর আবার মানবিকতার খাতিরেও যদি এবার অন্য দেশের মানুষদেরকে যদি জায়গা দিতে শুরু করে, তাহলে সেটা ডেফিনেটলি মানে আহ, মানে কি বলবো, মানে এরকম একটা ব্যাপার যে ধরে নাও আমার বাড়িতে অলরেডি আর্থিক ভাবে বা বিভিন্ন রকম ভাবে ভীষণ ভাবে সমস্যা চলছে, ঠিক আছে, যে যে নুন আনতে পান্তা ফুরো এরকম একটা ব্যাপার, সেখানে গিয়ে আমি আরো বাইরের 4টে লোককে বাড়িতে যদি ঢুকাই, তাহলে কি কন্ডিশনটা হবে। ঠিক একই রকম ব্যাপার, যদি আমাদের দেশকে এরকম একটা বাড়ি হিসেবে দেখানো হয় বা দেখা হয়, তাহলেই মানে এর মানে উত্তরটা পাওয়া যাবে আর কি। রোহিঙ্গাদের উপর অত্যাচারের কারণে সে দেশের রাষ্ট্রীয় উপদেষ্টা ও বিদেশমন্ত্রী আং সান সুচিকে কানাডার পার্লামেন্টের দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব, গ্লাসগোর নগর কাউন্সিলের ফ্রিডম অফ সিটি খেতাব এবং লন্ডন সিটি কর্পোরেশনের সম্মাননা বাতিল করা হয়েছে।
ডেফিনেটলি কেন হয়েছে, যে যেহেতু তিনি একটা অলরেডি মানে ডিসিশন মেকিং এর জায়গায় রয়েছেন, এবং তারপরেও এই সমস্যা যেখানে গিয়ে মানে মানবাধিকারকে লঙ্ঘন করার মতো একটা ব্যাপার ঘটছে, তাহলে কেনই বা তিনি তাদেরকে ওই সম্মানগুলো রাখবেন? তো ওই জন্য বাতিল করে দিয়েছে, আং সান সুচিকে যা যা সম্মান দেওয়া হয়েছিল সব বাতিল করে দিয়েছে। রোহিঙ্গা নামক সংকটটি উত্তরোত্তর তীব্র হয়ে উঠেছে। এই সংকটের একটি দিক অবশ্যই প্রচুর সংখ্যক উদ্বাস্তু পুনর্বাসনের প্রশ্ন। আশঙ্কা হলো এত সংখ্যক নতুন অধিবাসীর চাপ নেওয়ার জায়গা কি ভারতের আছে, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম। গুরুতর প্রশ্ন, কিন্তু প্রশ্নটি মূলত অর্থনৈতিক সামাজিক সংগতি। বর্তমান কেন্দ্রীয় সরকার প্রশ্নটিকে যেভাবে নিরাপত্তার প্যাঁচ দিয়ে একটি জঙ্গি দমনের প্রতিজ্ঞায় পরিণত করেছেন, আদালতের হলফনামা থেকে প্রচার কার্য সবই সে সুরে বাঁধছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগে ব্যস্ত হয়েছেন, তা সম্পূর্ণ ভিন্ন এক তৎপরতা। এবং মানে যেটা করা হচ্ছে আর কি, খুব ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড। ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড মানে কি হচ্ছে, যে যেহেতু ডিরেক্ট এরকম বলতে পারছে না জায়গাটাতে, তো তাই ওখানে বলা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আমাদের ইন্ডিয়াতে ঢোকানো মানে হচ্ছে কোথাও গিয়ে জঙ্গি আক্রমণ বা জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দেওয়া বা জঙ্গি কার্যকলাপকে বাড়ানোর একটা প্রবণতা রয়েছে। এবং সেটার ওপর ভর করেই তারা রোহিঙ্গাদের যাতে ইন্ডিয়াতে কোনো রকম কোনো মানে শরণ না দেওয়া হয় তার ব্যবস্থা চলছে আর কি। খুব কূটনৈতিক একটা ব্যাপার এবং খুব ডিপ্লোম্যাটিক ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা হচ্ছে আর কি, যেটা অ্যাকচুয়ালি মানে করা উচিত। ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে অবধি ছিলাম তো, ঠিক আছে। রোহিঙ্গাদের মধ্যে কোনো জঙ্গি সংযোগ আছে কিনা তা এখনো আহ, রোহিঙ্গাদের মধ্যে কোনো জঙ্গি সংযোগ আছে কিনা তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়, কিন্তু কিছু রোহিঙ্গার মধ্যে সেই সংযোগ থাকলেও তাতে নারী শিশু নির্বিশেষে সকল রোহিঙ্গা জঙ্গি হয়ে যায় না। গোটা ভাবনাটিতে তথা সরকারি পদক্ষেপে তাই নানান প্রশ্ন চিহ্ন। ঠিক আছে। রোহিঙ্গা সংকটের অন্য দিকটাও বিষম জটিল। কি রকম? দুই অতি নিকট অথচ দ্বন্দ্বাক্রান্ত প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্ষার তাগিদ। মায়ানমার ও বাংলাদেশ রোহিঙ্গা প্রশ্নে আপাতত পরস্পরের বিপরীত অবস্থানে। লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ আক্ষরিক অর্থে হিমশিম খাচ্ছে। চট্টগ্রাম অঞ্চল কেন, গোটা বাংলাদেশ জুড়ে 7-8 লক্ষ নতুন উদ্বাস্তুকে থাকতে দেবার স্থান স্থান সংকুলান প্রায় অসম্ভব। তবু ভারতীয় প্রধানমন্ত্রী মায়ানমারের পাশে দাঁড়ালেন, বাংলাদেশের নয়। ভারতের অবস্থান সে দেশে প্রধানমন্ত্রী হাসিনার সমস্যা বাড়িয়েছে। ঠিক আছে, মানে এখানে একটা ব্যাপার হয়ে গেছে, যেহেতু বাংলাদেশ ওদেরকে মানে অ্যাকসেপ্ট করেছে, এবার কোথাও গিয়ে বাংলাদেশ তো ভালো হওয়ার জন্য দেখাচ্ছে, দেখো আমি তো অ্যাকসেপ্ট করেছি। এবার বাংলাদেশ নিয়ে এবার নিজে হিমশিম খাচ্ছে, এবং ওখানকার যত স্থানীয় মানুষ আছে সেই মানুষদের একটা চাপ রয়েছে, তারাও এর বিরোধিতা করছে যে আমরা এখানে আছি, আমরা থাকবো নাকি ওদেরকে রাখবো। এবং ডেফিনেটলি এখানে একটা ওই মানে দেশের নিরাপত্তার ব্যাপার রয়েছে। তো বাংলাদেশ এক্সপেক্ট করেছিল যে বাংলাদেশ থেকে ভারত কিছুটা অংশ নিয়ে নেবে, মানে অংশ বলতে রোহিঙ্গাদের, কিছু রোহিঙ্গাদের বা কয়েক লক্ষ রোহিঙ্গাদের ভারত আশ্রয় দেবে বা নিয়ে নেবে। কিন্তু ভারত সেই জায়গায় পথে হাঁটেনি, সে ডিরেক্ট মায়ানমারের সাথেই কথা বলছে, যেখান থেকে অ্যাকচুয়াল সমস্যার সূত্রপাত। ঠিক আছে। বিশেষজ্ঞগণ মনে করেন যে এই মুহূর্তে দরকার রাজনীতি নয়, কূটনীতি। মানে যেটা বললাম যে কূটনৈতিক অবস্থান চলছে। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু কনভেনশন ও প্রোটোকলে, মানে উদ্বাস্তু কনভেনশন 1951 ও প্রোটোকল এ মানে 1967 স্বাক্ষরকারী না হয়ে ভারত এ পর্যন্ত শরণার্থী সংকটে কিছু কূটনৈতিক নীরবতার আশ্রয় গ্রহণ করে সংকট পার করেছে। কারণ এই মুহূর্তে কিছু বলাটাও বিপদ, কারণ ভারত কি বলবে, ভারত কি করবে সেটা কিন্তু সমগ্র বিশ্ব দেখবে। এবং সমগ্র বিশ্ব মানে কি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যার আন্ডারে কিন্তু প্রায় 195টা দেশ রয়েছে, এবং ইউএনও এই জিনিসটা নিয়ে ভীষণ ভাবে দেখছে আর কি। দরকার ছিল সেই সুনির্বাচিত নীরবতার অনুশীলন। বস্তুত বাংলাদেশের সাথে হাত মিলিয়ে মায়ানমারকে পরোক্ষ চাপ দেওয়ার অবকাশ আছে কিনা তা বিবেচনা করা। মায়ানমার সরকারের পক্ষে বন্ধুত্ব রক্ষা করেও কিভাবে এই চাপ দেওয়া সম্ভব, ঘাড়ের কাছে প্রবল পরাক্রান্ত চীন নিঃশ্বাস ফেলছে যেন, কিভাবে প্রতিবেশী দেশের প্রতি সংবেদনশীল হওয়া সম্ভব, এইসব বিবেচনার নামই হচ্ছে কূটনীতি। এই মুহূর্তে দিল্লি পরিবেশে যার ঐকান্তিক অভাব। ওকে, ব্যাস এতটুকু হলেই যথেষ্ট। ঠিক আছে, মানে এখানে মেনলি যেটা হচ্ছে বিষয় যে রোহিঙ্গা নিয়ে ভারতের স্ট্যান্ড, এবং রোহিঙ্গা নিয়ে ভারতের স্ট্যান্ড হচ্ছে ভারত না কিছু বলছে না কিছু করছে, মানে একটা নীরবতার আশ্রয় নিয়ে আছে ভারত। ঠিক আছে, যে জায়গাটাতে, এবং কোথাও যখন কিছু করার অবকাশ থাকে না তখন নীরব থাকাটাই বেটার অপশন আর কি। মানে যেটা অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাট, তোমরা যারা ডাব্লিউবিসিএস অফিসার হবে বা ব্যুরোক্র্যাটস হবে, দেখবে তোমাদেরকে এগুলো সব ট্রেনিং শেখানো হবে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক একটা অবস্থান, কারণ অনেক সময় অনেক সিচুয়েশনে
তখন স্ট্যান্ড নেওয়া যায় না, এবং সবসময় মানবিক মুখ দেখা বা ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেওয়া সম্ভব নয়, কারণ অনেক কিছু ভাবতে হবে, অনেক প্রস এন্ড কনস ভাবতে হবে, অনেক দূরদর্শিতায় পরিচয় দিতে হবে যে এখনের আমার কোনো পদক্ষেপ ভবিষ্যতে গিয়ে কোনো বিপদ না ডেকে আনে। কারণ তোমার হয়তো এখনের কোনো মানবিক ডিসিশন বা ইমোশনাল ডিসিশন যদি ভবিষ্যতে কোনো বিপদ ডেকে আনে, তার দায়ভার কিন্তু তোমাকে নিজেকেই নিতে হবে। সুতরাং সেই হিসাবে মানে দেশের এই স্ট্যান্ডটা ডেফিনেটলি সমর্থনযোগ্য জায়গাটা। এরপর ভবিষ্যতে কি হয় না হয় সেটা তো মানে পরবর্তীকালে বা ভবিষ্যতের উপরই ছেড়ে দেওয়াটা উচিত। ঠিক আছে, আশা করি রোহিঙ্গা সমস্যা নিয়ে বুঝতে পেরেছো, মানে এতক্ষণ যা বললাম সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং মানে যে পয়েন্টস গুলো বললাম, হাইলাইট করলাম, দাগ দিলাম, সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করছি। ওকে, সবাই শুনতে পেরেছো, বুঝতে পেরেছো? আমাকে একটু তাহলে জানো। উপসংহারটি ভালো লাগলো, স্যার বুঝেছি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে, থ্যাংকস ফর দ্য কোঅপারেশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরে আসি আমাদের লাস্ট, যেটা হচ্ছে আমি তোমাদের জন্য একটা রেখেছি, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। কারণ এর আগে দিনকে আমি তোমাদের কন্যাশ্রী নিয়ে বলেছিলাম, তো আজকে আয়ুষ্মান ভারতটা নিয়ে বলি। কারণ প্রতিদিন যখন তোমাদের করাচ্ছি একটা করে প্রকল্প দিয়ে দিচ্ছি, বা ভাবনা চিন্তা করে দিচ্ছি যে কোয়েশ্চেন সেখান থেকে প্রচন্ড পরিমাণে আসার সম্ভাবনা, সেগুলোকেই শর্ট লিস্ট করে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আয়ুষ্মান ভারত নিয়ে আমরা এবার একটা কথা এবার বলা যাক। কি, ছত্তিশগড়ের জঙ্গুলা গ্রামে, 23শে সেপ্টেম্বর 2018 তারিখে স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাহলে এখান থেকে বলি যে কোথায় কি হয়েছে। ছত্তিশগড়ের জঙ্গলা গ্রামে 23শে সেপ্টেম্বর 2018 তারিখে স্বাস্থ্য প্রকল্পের আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এখানে একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন তিনি, কথা বলেন স্কুল পড়ুয়াদের সঙ্গে। 2018 সালের 15ই আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 23শে সেপ্টেম্বর থেকে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। নীতি আয়োগের সদস্য বিনোদ পল জানিয়েছেন, 23শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রকল্পের সূচনা করলেও তা চালু হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন 25শে সেপ্টেম্বর। এটা এটা একটা প্রশ্ন বেশ আসতে পারে যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন মানে বা কোন দিনটিকে বলা হয়, সেটা হচ্ছে 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রকল্পের বৈশিষ্ট্য কি কি রয়েছে। প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাথমিকভাবে 10.74 crore, মানে ইনিশিয়ালি 10.74 কোটি পরিবার, অর্থাৎ প্রায় 50 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবে। ওকে। নাম্বার টু কি, প্রত্যেক পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন। ওকে। নাম্বার থ্রি কি, যে যে কোনো সরকারি বা নথিভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে। এই পলিসির ক্ষেত্রে, মানে নাম্বার ফোর, এই পলিসির ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা, লিঙ্গ, বয়স কোনো কিছুর বাধ্যবাধকতা নেই। পলিসি শুরু হবার প্রথম দিন থেকেই পলিসি হোল্ডার গণ এই প্রকল্পে সুবিধা পাবেন। তাহলে টোটাল কতগুলো কি পয়েন্ট রয়েছে, মানে প্রকল্পের বৈশিষ্ট্য এরকম 1 2 3 4 5 এরকম লিখে দেবে সোজা। ঠিক আছে, মানে এক লাইনে সমস্ত কিছু না লিখে এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবে, দেখবে তোমার নাম্বার বাড়বে, বাড়তে বাধ্য। ঠিক আছে। আচ্ছা, এই প্রকল্পের আওতায় কারা থাকছেন? প্রকল্পের আওতায় থাকছেন কি, মাটির ঘরে বসবাসকারী পরিবার। নাম্বার টু, পরিবারে 15 থেকে 59 বছর বয়স্ক কোনো পুরুষ মানুষ না থাকলে। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। মানে গতে কথা লিখবে না, অনেকে এই পয়েন্টটাকে ইগনোর করে দিয়ে বেরিয়ে যাবে, যে পরিবারে 15 থেকে 59 বছর বয়স্ক কোনো পুরুষ মানুষ না থাকলেও তবে এই সুবিধা কিন্তু তারা পাবে। নারী নির্ভর পরিবার, সুতরাং নাম্বার টু এবং নাম্বার থ্রি ইন্টার রিলেটেড। ঠিক আছে, যে পরিবারটিকে হতে হবে নারী নির্ভর পরিবার। ঠিক আছে। নাম্বার ফোর, তফসিলি জাতি উপজাতি। নাম্বার ফাইভ, বাস্তুহীন পরিবার। নাম্বার সিক্স, চুক্তিভিত্তিক শ্রমিক। নাম্বার সেভেন, ভিক্ষুক হকার। নাম্বার এইট, রাজমিস্ত্রি কুলি ঝাড়ুদার। নাম্বার নাইন, পরিবহন শ্রমিক। এবং নাম্বার টেন, এছাড়াও প্রতিটি নিম্নবিত্ত পরিবার। মানে তার মানে এখান থেকে কি বেরোচ্ছে, যে 10টা যে পয়েন্ট মানে প্রকল্পের আওতায় থাকছে, আর একবার আমি দিয়ে বলে দিই, খুব ইম্পর্টেন্ট এটা, মানে কারা কারা থাকছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, যে মাটির ঘরে বসবাসকারী পরিবার,
নাম্বার 2, পরিবারে 15 থেকে 59 বছর বয়স্ক কোনো পুরুষ মানুষ না থাকলে, মানে ডেফিনেটলি তাহলে কি হচ্ছে, নারী নির্ভর পরিবার হয়ে যাচ্ছে। নাম্বার 3, নারী নির্ভর পরিবার, যেটা বললামই। নাম্বার 4, তফসিলি জাতি উপজাতি। নাম্বার 5, বাস্তুহীন পরিবার। নাম্বার 6, চুক্তিভিত্তিক শ্রমিক। নাম্বার 7, ভিক্ষুক হকার। নাম্বার 8, রাজমিস্ত্রি কুলি ঝাড়ুদার এরা। নাম্বার 9, পরিবহন শ্রমিক। এবং নাম্বার 10, এছাড়াও প্রতিটি নিম্নবিত্ত পরিবার। মানে সবাই এটার জন্য কখনোই অ্যাপ্লাই করতে পারবে না, মানে এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করলে তবে সে বা তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। প্রকল্পের রূপায়ণকারী সংস্থা, জাতীয় ক্ষেত্রে এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব রয়েছে আয়ুষ্মান ভারত ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন এজেন্সি, বা এবি। এটা খুব এটা করে রাখবে, অ্যাব্রিভিয়েশনস এ কাজে লেগে যাবে। ঠিক আছে, আয়ুষ্মান ভারত ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন এজেন্সি, মানে এবি NHPMA। মানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বোর্ড গঠন হতে পারে। যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আয়ুষ্মান ভারত ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন এজেন্সি। ঠিক আছে। আচ্ছা, প্রকল্পের ব্যয়ভার কি? এই প্রকল্পের ব্যয়ভার কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করবে। আচ্ছা, প্রথমত প্রকল্পের যে অ্যামাউন্টটা রয়েছে, এই অ্যামাউন্টের জায়গাটাতে এখানে আসি, যে এখানে টোটাল প্রাথমিকভাবে কত না 10.74 কোটি পরিবার বা 50 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসছে। ঠিক আছে, সুতরাং এতগুলো জিনিস তো কেন্দ্র সরকারের পক্ষে একা মানে ব্যবহার করা সম্ভব নয়। তো এই প্রকল্পের ব্যবহার কি না, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করবে। মানে মাইন্ড ইট, এটা কোনোভাবেই মানে ইয়ে নয়, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে বহন করবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের 60% টাকার যোগান দেবে কেন্দ্রীয় সরকার, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে 60% দেবে কেন্দ্রীয় সরকার, তাহলে বাকি 40% দেবে রাজ্যগুলি, এবং সমগ্র প্রকল্পটি হবে ক্যাশলেস বা নগদহীন, মানে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। মানে পুরো মানে ডিজি ইন্ডিয়ার উপর বেস করে জিনিসটা হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি না, এটা ক্যাশলেস হবে। ঠিক আছে, এটা খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা প্রকল্পটি ক্যাশ দিয়ে হবে না, ক্যাশলেস হবে। তো কেন্দ্র রাজ্য সরকারের যৌথভাবে আয়ুষ্মান ভারতের, তাহলে কি কেন্দ্র দেবে 60% টাকা আর স্টেট দেবে 40%। আচ্ছা, প্রকল্পটিকে যদি মূল্যায়ন করা হয় তাহলে কি হচ্ছে, যে প্রকল্প চালু হবার 4 দিন পর, অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2018, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় জামশেদপুর সদর হাসপাতালে জন্মালো এক শিশু, এবং তার নামকরণ করা হয়েছে আয়ুষ্মতি। যেহেতু আয়ুষ্মান প্রকল্পের মানে দৌলতে ওই শিশুর মানে জন্ম নিয়েছে, এবং প্রথম মানে এই আয়ুষ্মান প্রকল্পের বেনিফিট নিয়ে, তো তার নাম দেওয়া হয়েছে আয়ুষ্মাতি। মনে রাখতে কোনো অসুবিধাই হবে না, আয়ুষ্মান আয়ুষ্মতি। সরকারি পরিভাষায় এই প্রকল্পকে অর্থহীন এবং কাগজহীন বলে, অর্থহীন মানে এখানে অর্থহীন মানে কিন্তু মানে ওই মিনিংলেস নয়, এখানে অর্থহীন মানে হচ্ছে ক্যাশলেস। অর্থহীন মানে হচ্ছে ক্যাশলেস। ঠিক আছে, মানে অর্থহীন এবং কাগজহীন, এটা যদি অর্থহীন বলা হয়, নগদ অর্থহীন বলা হতো তাহলে সব থেকে ভালো হতো এই টার্মটা। তো তোমরা লিখলে এটা নগদ অর্থহীন লিখবে। ঠিক আছে, নগদ অর্থহীন। ঠিক আছে, নগদ অর্থহীন এবং কাগজহীন বলে বর্ণনা করা হয়েছে। উপকৃত পরিবারগুলির কাছে অর্থ ও কোনো কাগজ ছাড়াই এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সরকারি মহলের দাবি, এই পরিষেবায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সাধারণের খরচ কমবে, মূলত আর্থিক দিক থেকে সুবিধা পাবে পরিবারগুলি। ঠিক আছে, তাহলে টোটাল আমার যে এই পয়েন্টস গুলো আছে, যে আয়ুষ্মান ভারতের যেটা হচ্ছে, যে ছত্তিশগড়ের জঙ্গলা গ্রামে 23শে সেপ্টেম্বর 2018 সালে মানে তিনি এই ঘোষণা টোষণা করেছিলেন। আচ্ছা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন 25 সেপ্টেম্বর। আচ্ছা, প্রকল্পের পয়েন্টস গুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, পাঁচখানা পয়েন্ট। ওকে, প্রকল্পের আওতায় মানে কারা কারা আসছে সেই জিনিসটা তোমরা দেখে নেবে। আচ্ছা, প্রকল্প রূপায়ণকারী যে দায়িত্বটা রয়েছে আয়ুষ্মান ভারত ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন এজেন্সি, এই অ্যাপ্লিকেশনটা এটা ভালো করে মাথায় রেখো। আর প্রকল্পের ব্যয়ভার একদম পয়েন্ট করা রয়েছে, যে কেন্দ্র রাজ্য যৌথভাবে নিচ্ছে, কেন্দ্র 60% অ্যান্ড স্টেট 40%। ঠিক আছে, আর এটা যদি মূল্যায়ন করা হয়, তো এটা সিম্পলি হচ্ছে ক্যাশলেস। ঠিক আছে, ক্যাশলেস অ্যান্ড পেপারলেস একটা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আয়ুষ্মান ভারতের গল্প। ঠিক আছে। আচ্ছা, এর আগে তারপর তোমাদেরকে কি করালাম, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করে দিলাম, যে রোহিঙ্গা সমস্যা যে হচ্ছে মায়ানমারের রাখাইন এলাকায় জাতি দাঙ্গা শুরু হয়। এখন কি পয়েন্ট গুলো তোমাদের একবার ডিভিশন করে দিচ্ছি, যে এখানে মেনলি কি হয়েছে, যে সংখ্যালঘু বার্মিজদের সঙ্গে, যে গুরু বার্মিজদের সঙ্গে সংখ্যালঘু রোহিঙ্গাদের অশান্তিতেই মায়ানমার সরকার হাত ঝেড়ে ফেলেছে। মানে যে সূত্রপাতের জায়গা হয়ে গেছে। আচ্ছা, আনসান সুচির স্ট্যান্ড, এবং আনসান সুচিকে তার জন্য খেসারত দিতে হলো, মানে সেটা নিয়েও মানে ইউএনও স্ট্যান্ডটা বোঝা গেল। ইন্ডিয়ার স্ট্যান্ড এখান থেকে বোঝা গেল যে কি কি ইন্ডিয়ার স্ট্যান্ড নিচ্ছে। এবং সব থেকে বড় যে স্ট্যান্ডটা হচ্ছে নীরবতা। ইন্ডিয়া এখানে মানে যেটা করছে, যে
ইমোশনে মোশন না দিয়ে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে নীরব ভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদেরকে আমি যেটা দেখালাম সেটা কি হচ্ছে যে আত্মনির্ভর ভারত অভিযান। আত্মনির্ভর ভারত অভিযানে মানে কত কোটি টাকা আমার বরাদ্দ হয়েছে, ঠিক আছে, কি কারণে এটি এই জিনিসটা এসেছে, এবং প্রতিটা যে প্যাকেজ রয়েছে, মেনলি যে ফ্যাক্টরটা হচ্ছে ইকোনমি মানে অর্থনীতি, পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, ডেমোগ্রাফি আর চাহিদা মানে ডিমান্ড, এই পাঁচটা জিনিসের উপর ফোকাস করে হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। তো এই কি ফ্যাক্টরটা আশা করি তোমাদের সবার মনে থাকবে জায়গাটা, এবং এটার উপর তোমরা লিখতে পারবে। সঙ্গে তোমরা পিপিই কিটের উদাহরণটা দিতে পারো, যে পিপি কিটের এরকম অ্যাপ্লিকেশনটা লিখে তোমরা বলতে পারো যে আগে আমাদের আমদানি করতে হতো এবং সেক্ষেত্রে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আমাদের এখানেই তৈরি হচ্ছে। তো যেটা খুবই ইম্পর্টেন্ট সেগমেন্ট। ঠিক আছে, আর তোমাদের যদি ফরেক্স রিসার্ভের ব্যাপারগুলো জানা থাকে তাহলে তোমরা সেটাকে ইন্টারডিলেট করে সেটা লিখতেই পারো ওটার সাথে, তোমার মার্কস আরও ক্যারি করবে। ঠিক আছে। তো আত্মনির্ভর ভারত মানে হিসাব মতো আত্মনির্ভর ভারত অভিযানটা আমাদের সেই ইতিহাসে তোমরা যেটা স্বদেশী অভিযান সেই পড়েছিলে, স্বদেশী আন্দোলন, ঠিক আছে, দেশীয় পণ্য, ওটারই বলা যেতে পারে 2020-র ভার্সন আর কি, সংস্করণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, আমরা প্লাস্টিক প্লাস্টিক দূষণের ফলাফল এবং তার প্রতিকার নিয়ে আমরা আলোচনা করলাম, ডিটেলসে বললাম যে প্লাস্টিক আমাদের কতটা ক্ষতিকারক, আমাদের শরীরের পক্ষে কতটা কি ক্ষতি করে, এবং তার কি পয়েন্ট গুলো নিয়েও আমরা এই জিনিসটাকে নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি চারটে টপিক নিয়ে টোটাল আমরা আলোচনা করলাম। এই চারটে টপিক নিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এরপরেও যদি কারোর কোনো কিছু থাকে বা আমার সাথে কোনো ইন্টারেক্ট করতে চাও তোমরা আমার সাথে ইন্টারেক্ট করতে পারো। আপাতত আজকে এই চারটে টপিকই থাকলো। ঠিক আছে, আজকে আর বেশি টপিক দিলাম না, আজকে চারটে টপিকই থাকলো। আচ্ছা, এবার যদি একদম 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 1960 সালে জওয়াহরলাল নেহরু বলেছিলেন, ওগুলোরই আর কি এখন সংস্করণ, মানে তাগিদটা বোঝা গেছে যে সত্যিকারে এখন সেলফ রিলায়েন্ট হওয়াটা কতটা দরকার। এক্সাম রিলেটেড কারোর কোনো কোয়ারিজ থাকলে তোমরা বলতে পারো। হ্যাঁ, 1960 থেকে 2020 অব্দি আমাদের বিবর্তন হয়েছে তাদের বলা যেতে পারে। কারোর কোনো কিছু এক্সাম রিলেটেড যদি কিছু তোমরা জানতে চাও, কি লিখবে বা কিভাবে লিখবে, এগুলো হওয়ার পর লেখন শৈলী বা কি পয়েন্টস আকারে যদি কিছু জানতে চাও তোমরা জানতে পারো, কোনো সমস্যা নেই। আজকে এই চারটে পয়েন্টের উপর আর কোনো আলোচনা করবো না। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ বলছিলাম যে আমি তারপর অনন্তকে বলছিলাম, বলছি টোটাল আপনি যেরকম রেগুলারলি এরকম দুটো বা চারটা করে টপিক দিচ্ছেন না, এটা টোটাল একটা লিস্ট দিয়ে দিলে খুব ভালো হতো। যে আচ্ছা মানে ধরুন 50টা টপিক বা এরকম একটা সিলেক্টিভ, যে এইগুলোর উপর একটু কিছু কিওয়ার্ডস আর কি। উম, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটা নিয়ে আমি অরুণ স্যারের সাথে কথা বলে আমি বরঞ্চ তাহলে সেরকম একটা ইম্পর্টেন্ট ওটা টপিক। ওটা না, আমি বলছি কি বলুন তো, ওটা হচ্ছে স্ট্যাটিকের একটা আপনি আলাদা যদি সেগমেন্ট দিয়ে দেন, স্ট্যাটিক একটা আর কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা, এরকম ভাবে যদি দুটো মানে সেপারেট করে দিলে তাহলে একটু আরো ঠিক হতো। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অর্ণব স্যারের সাথে কথা বলে তাহলে এটার প্রবলেমটা একটা সলিউশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিশ্চিত, চাপ নেই। আচ্ছা, এই গেল একটা সমস্যার সমাধান। আর আর কারো কোনো সমস্যা জিজ্ঞাসা আচ্ছা, কিছু? রেগুলারলি একটু জিআই এর প্র্যাকটিস সেট দেবেন। আচ্ছা, জিআই এর রেগুলার জিআই একটা প্র্যাকটিস সেট, আচ্ছা ঠিক আছে, সেটাও দিয়ে দেওয়া হবে তাহলে। ঠিক আছে, বাড়িতে বই আছে কোনো তোমাদের? হ্যাঁ মানে বই আছে, বাট ওই দিলে আর কি হবে। ওকে, কোনো চাপ নেই, ঠিক আছে। ওকে, আর কারো কিছু জিজ্ঞাসা, কোনো প্রশ্ন কিছু? আর কারো কোনো জিজ্ঞাসা নেই বা কিছু নেই? ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই যখন, তাহলে আপাতত ভাবে এখানেই তাহলে ক্লোজ করছি। ঠিক আছে। তো আশা করি যা মোটামুটি বোঝালাম বা লেখার স্টাইল ফাইল সম্পর্কে যা বললাম, আগের দিনকেও যা বলেছি আজকেও যেভাবে বললাম, আশা করি কারো কোথাও কোনো অসুবিধা হয়নি বুঝতে। এভাবে ইমপ্লিমেন্ট করো লেখন শৈলীটাকে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সবাইকে গুড নাইট। তনুশ্রী, থ্যাংক ইউ। গুড নাইট সবাইকে, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। গুড নাইট রুচিরা, গুড নাইট রাজেশ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম সৌরভ। টাটা সৌরভ। গুড নাইট শাহনাজ, সঙ্গীতা গুড নাইট, দেবজানী গুড নাইট, রুচিরা, থ্যাংকস রুচিরা। ওকে, ঠিক আছে, সবাইকে গুড নাইট তাহলে। ওকে, আবার দেখা হবে, কথা হবে বিরতি।